ইউ বসুন। পার্থর জন্য একটা জোরদার হাততালি, মানে রিয়েল টিউন সেটার। সো আমরা কিরিটি and শাশ্বতী দাশগুপ্ত, sponsored by the awesome couple, none other than Subhashish and Sujata Ghosh. Give them a big round of applause. Awesome couple. আর সবাইকে আমার আর শাশ্বতীর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু প্রবলেমটা একটাই, সেটা হচ্ছে নিউ ইয়ার সবার জন্য, কিন্তু হ্যাপি করার রেসপন্সিবিলিটি আমার। হ্যাঁ, সো দ্যাটস প্রিটি ভাইটাল। সো অবভিয়াসলি এই বিজনেসে আজকে আমরা ফাউন্ডার ডায়মন্ড গেছি, কিন্তু প্রথম দিন তো ফাউন্ডার ডায়মন্ড ছিলাম না। হ্যাঁ, প্রথম দিন একদম সাধারণ একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা জয়েন করেছিলাম, তারপরে আস্তে আস্তে নিজেদেরকে এবং টিমকে একসাথে তৈরি করেছি। সো আজকে আমরা আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, হয়তো সেটা আপনাদের কাজে লাগবে। আর আমরা যেটা বলবো, আমরা আমাদের নিজেদের যে কাজটা করেছি সেটা একদম ভেতর থেকে বলবো। রাজি তো সেই জন্য? হ্যাঁ, একদম ভেতর থেকে বলবো, ঠিক আছে? সো বি ভেরি কাম অ্যান্ড কমফোর্টেবল। আর শাশ্বতীকে আমি আগে ডেকে নিই, আগে শাশ্বতী শুরু করুক, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। সো হিয়ার ইজ মাই কাউ ওয়াইফ শাশ্বতী। গুড ইভিনিং অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমরা যে 12 বছর ধরে বিজনেসটা করছি, এবং আজ থেকে ঠিক 12 বছর আগে এরকম একটা জানুয়ারি মাসেই কিন্তু আমরা বিজনেসটাকে নতুনভাবে শুরু করেছিলাম। কারণ আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তার আগের ডিসেম্বরে 8 মাস বিজনেসটাকে করার পর আমরা কোথাও একটা পাচ্ছিলাম যে ঠিক আমরা করছি কিন্তু হচ্ছে না, কিছু একটা সমস্যা হচ্ছে। তো মনে হয়েছিল যে বোধহয় আমাদের দ্বারা হবে না, এবং আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা বিজনেসটা করবো না। বাট থ্যাংক গড আমরা স্পন্সার্ড হয়েছি যে কাপলটির দ্বারা, দ্য অসম কাপল সুভাশিস এন্ড সুজাতা ঘোষ। ওনারা কিন্তু আমাদের ছেড়ে যেতে দেননি, এবং আমাদেরকে নতুনভাবে আবার উৎসাহ দিয়েছিলেন, আবার নতুনভাবে শুরু করিয়েছিলেন, এবং যার জন্য কিন্তু আজকে 12 বছর পর আমরা কিন্তু ফাউন্ডার ডায়মন্ড হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এই কথাটা কেন বললাম, তার কারণ যাতে আজকে এখানে বসে, আমি জানি আপনাদের কারোর অবস্থা কিন্তু সেদিনের আমাদের মতো নয়, আপনারা অনেক ভালো কন্ডিশনে আছেন, কিন্তু তবু অনেক সময় যদি কখনো হয়, একটা কথা মাথায় রাখবেন যে আবার নতুনভাবে শুরু করা। সবসময় কিন্তু সবার শুরুটা সঠিকভাবে হয় না, আমাদেরটাও কিন্তু হয়নি। প্রশ্নটা হচ্ছে সঠিকভাবে আমি কতটা শুরু করলাম নয়, দ্য মোমেন্ট আমি রিয়েলাইজ করলাম যে আমার বিজনেসটা করা উচিত, এনি টাইম বিজনেসটাকে শুরু করা। এই বিজনেসটা অসাধারণ ব্যবসা, যে কোনো মুহূর্তে আপনি এটাকে ফিক্স করতে পারেন। তো আমি কিছু কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে ধরুন আপনাদের সঙ্গে যারা জয়েন করছেন তাদেরকে আপনি ঠিক কিভাবে গাইড করতে পারেন তাতে যারা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারে। কি চাই তো আমরা সেটা? ওকে, দেখুন, যখন আমাদের সঙ্গে কেউ নেই, সেই সময়টাই কিন্তু আসল সময় নিজেকে বিল্ড করার। আমার আপলাইনরা সবাই বলতেন যে দিস ইজ দ্য রাইট টাইম, ইউ শুড বিল্ড ইউর সেলফ। তাহলে যখন তোমার সঙ্গে কেউ জয়েন করবে, তখন আর এক মুহূর্ত সময় নষ্ট হবে না, তুমি কিন্তু তখন রাইট ফ্রম দ্য বিগিনিং ওকে কিন্তু গাইড করতে পারবে। কারণ আমি যদি নিজে সঠিক মানুষটি না হই, তাহলে কিন্তু একটি মানুষকে সঠিকভাবে আমি হেল্প করতেও পারি না। সেটা গল্প ছিল না যে এক রাজা, তার খুব ইচ্ছে মোক্ষ লাভ করবে, প্রচুর বিদ্যান জ্ঞানীগুণী এসছে, কেউ পারছে না। তখন একটি বাচ্চা সাধু সে এসে রাজাকে মোক্ষ লাভ করালো। সবাই রেগে গেল, বললো আমরা এত পণ্ডিত, আমরা পারছি না, তুমি কি করে পারলে? তো বললো, মহারাজ কালকে সবাইকে ডাকুন, আমি দেখাবো যে কি করে আমি পারলাম। তা একটা বাগান, বড় বড় গাছ আছে, সেখানে সবাইকে নিয়ে গেল। নিয়ে গিয়ে প্রহরীদেরকে বললো যে সবাইকে একটা গাছের সঙ্গে বেঁধে দিন, কিছু মনে করবেন না, আপনারা আমাকে জাস্ট একটু কোঅপারেট করুন। তখন সব কজনকে প্রহরী বেঁধে দিলেন, রাজাকেও বেঁধে দেওয়া হলো। বললো এবার প্রতিটি বিদ্বানকে সাধু বললো যে আপনারা প্রত্যেকে রাজাকে খুলে দিন। ওরা বললো পাগল, আমরা তো সব গাছে বাঁধা, আমরা কি করে রাজাকে খুলে দেবো? বললো ঠিক একইভাবে আপনারা নিজেরাই মোক্ষ লাভ করেননি, আপনি কি করে মোক্ষ লাভ করাবেন? তো মোক্ষ লাভ করানোর জন্য তো আগে নিজেকে মোক্ষ লাভ করতে হবে। ওকে, তো দেখুন, যারা আপনাদের সঙ্গে শুরু করবে তাদেরকে ঠিক কিভাবে সঠিকভাবে শুরু করাবো। আমি আমার যে সমস্ত ফ্রন্টলাইনরা আজকে যথেষ্ট সাকসেসফুল, গত কয়েকদিন আমি তাদেরকে এই প্রশ্নটা করেছিলাম, আচ্ছা তোমাদেরকে কিভাবে শুরু করিয়েছিলাম বলো তো? শুনে অবাক হয়ে যাবেন, প্রত্যেকে আলাদা আলাদা গল্প বলেছে, এবং প্রত্যেকের কথা হচ্ছে শুরুটা তো সঠিকভাবে হয়নি, কিন্তু আজকে আমরা সঠিক রাস্তায় পড়ে গেছি। তো এরকম কিন্তু আপনার সঙ্গেও হবে। সবাই যারা যারা আপনার সঙ্গে আসবে, সবসময় তারা যে একদম প্রথম দিন থেকে একইভাবে এক্সাইটেড হবেন তার কিন্তু কোনো মানে নেই। এই ব্যবসায় প্রোডাক্ট নলেজটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মজার ব্যাপার, দুটো এলওসির বোতল কিন্তু একইভাবে বিহেভ করে, কিন্তু দুটো মানুষ কিন্তু একভাবে বিহেভ করে না। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা আইডেন্টিটি রয়েছে, প্রত্যেকটা মানুষের শুরু হয়তো ডিফারেন্টও হতে পারে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনাকে হয়তো প্রত্যেকটি মানুষের সঙ্গে আলাদা আলাদা ব্যবহারও করতে হতে পারে। আবার
আবার এখানে কেউ আমাকে ভুল বুঝবেন না, অনেক সময় কি হয় যে ধরুন আমাদের টিমে একজন খুব কেউ কাটা কেউ জয়েন করেছেন, অমুক অফিসের তমুক বাবু, আর একজন খুব সাধারণ লোক জয়েন করেছে, আমরা দুজনকে আনইকুয়ালি ট্রিট করি। আমি কিন্তু সেটা বলিনি, দুটো মানুষই সমান ইম্পর্টেন্স পাবে আমার কাছে, কিন্তু হয়তো একজন খুব এক্সাইটেড আর একজন একদম এক্সাইটেড নন, তার মধ্যে অনেক দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, তাতে হয়তো আমাকে অনেকটা বেশি সময় দিতে হবে এনাকে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কি আবার অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটা মানুষের অ্যাকসেপ্টিং ক্যাপাবিলিটিও আলাদা। ইভেন একই হাজবেন্ড ওয়াইফ জয়েন করেছে, হাজবেন্ড খুব এক্সাইটেড, ওয়াইফ অতটা নয়, আবার কারোর ওয়াইফ খুব এক্সাইটেড, হাজবেন্ড অতটা নয়। আমরা একটা কথা বলি যে ওনাকে একটু স্পেস দিন, ওনাকে স্পেস দিন, ওনার সঙ্গে বন্ধুত্ব রাখুন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে একটা মানুষের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব রাখি, তার সঙ্গে যদি কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন চালিয়ে যাই, এবং খালি কমিউনিকেশন কিন্তু চালিয়ে গেলেই হবে না, রাইট ভাইব্রেশনটাও ইম্পর্টেন্ট। কারণ আমি যে কথাগুলো বলছি সেটা ওনাকে বোঝার দরকার আছে। সো রাইট ভাইব্রেশনে আমরা যদি কমিউনিকেশন চালিয়ে যাই, তাকে যদি একটু সময় দিই, একটু স্পেস দিই, দেখা যায় কিন্তু একটা না একটা দিন সেই মানুষটি কিন্তু বিজনেসে আসেন। আসলে কি ব্যাপার বলুন তো, একটা মানুষকে ততদিন আমরা অ্যাক্টিভেট করতে পারি না যতদিন না কোনো একটা না কোনো কিছু তাকে অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাকশন ফার্স্ট, দেন অ্যাক্টিভেশন। তো এটা কিন্তু আমাদেরকে ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা মজা করে আমার টিমকে শেখাই অনেক সময় একটা এক্সাম্পল দিয়ে, যে খুব ধরে টানা হেঁচড়াও করো না, আবার খুব ধাক্কা ধাক্কিও করো না, ছুঁয়ে থাকো। মানে আমার হাতটা যদি তার পিঠে থাকে আর একটা হাতে যদি তার হাতটা থাকে, সবসময় সে যেন একটা ফিলিং পায় যে তার সাথে কেউ আছে, তাহলে যে কোনো সময় কিন্তু সে শুরু করতে পারে। অনেক সময় দেখবেন কেউ কেউ আপনার টিমে আসবে যারা খুব প্রোডাক্ট নিয়ে এক্সাইটেড, কেউ কেউ আসবে স্পন্সর করতে এক্সাইটেড। আমরা জানি যে এই বিজনেসটা এটা একটা বিশাল অর্গানাইজেশন তৈরি করার ব্যবসা, কিন্তু প্রথম দিনে কিন্তু একটা মানুষ এটা নাও বুঝতে পারে। আমাদের কাজ হবে যে সে যেটা নিয়ে এক্সাইটেড হয়েতে বিজনেসটাতে এসছে, তাকে সেটা নিয়ে প্রথমে এনকারেজ করা। তো প্রথম এই যে একটা কথা বললাম যে একটা লোককে হোপ দেওয়া, একটা বিশ্বাস। কারণ অনেক লোক আপনার টিমে আসবেন, তারা হয়তো আপনাকে দেখে আমাকে দেখে হয়তো ভাববেন ও এটা তোমরা পারো, আমরা পারি না। তো এখানে আমি অসিতাবধার লেখা একটা কবিতা আপনাদের শোনাতে চাই। তো জানেন তো, মানে রবীন্দ্রনাথকে ছাড়া যেরকম বাংলা সাহিত্যের এক লাইনও লেখা যায় না, আমার মনে হয় অসিতাবধার কথা না বললে মানে আমাদের কোনো মিটিং এ কিছুই বলা যায় না। তো কবিতাটা অসিতাবধার কাছ থেকে ধার করেছি। ঠিক শুরুতেই একটা কথা জানিয়ে রাখা ভালো, তোমারও তাই আছে যা সব খ্যাতনামার ছিল। দুখানি হাত, দুখানি পা, দেখার দুটি চোখ, একটি মাথা, ব্যস্ত রাখা যেমন করেই হোক, এসবগুলো দিয়েই তারা করেছিলেন শুরু। তাই যদি হয় চেঁচিয়ে বলো আমিও পারি গুরু। আরো আছে, সবই তারা মনের মতো পায়নি অনুকূল, শিখতে কত ঘাম ঝরেছে, হয়েছে কত ভুল, সার জেনেছে কাজ করা চাই সফল হতে গেলে। সকালে বীজ পুঁতেই কি আর বিকেলে ফল মেলে, সময় তাদের যায়নি বয়ে ভুলের বিচার করে, সফলতা এসেছিল ভুলেরই হাত ধরে। জলেতে নয় ঘামে বাড়ে স্বপ্ন কল্পতরু, মনের লাগাম ধরে বলো আমিও পারি গুরু। তো কি পারবো তো বলতে? ইয়েস। তো দেখুন, ধরুন আপনার সঙ্গে একটি কাপল জয়েন করলো, বা একটি সিঙ্গেল ছেলে জয়েন করলো, বা একটি ব্যাচেলর মেয়ে জয়েন করলো, যেই জয়েন করুক না কেন, তার তো একটা ফ্যামিলি আছে। আমি সবসময় চেষ্টা করি যদি সে এক্সাইটেড হয় তার বাড়িতে একটা প্রোগ্রাম করার। কারণ আমার উদ্দেশ্য কতগুলো, এক নম্বর হচ্ছে তাকে এরকম কিন্তু বলার দরকার নেই যে অনেক লোককে ডাকো, হয়তো সে কাউকেই ডাকলো না, কিন্তু তার বাড়িতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার বাড়ির লোকেদের সঙ্গে কিন্তু আমার ফ্যামিলিয়ার হওয়াটা খুব দরকার। কারণ কি হয়, তাকে যে সার্কেলটা থেকে প্রথম ইনফ্লুয়েন্স করে খুব ক্লোজলি, তারা সবচেয়ে বেশি নেগেটিভ দেন, তারা কারা বলুন তো, সবচেয়ে ক্লোজ লোকেরা, যারা কিন্তু তার ব্যাপারে খুব প্রোটেক্টিভ। এবার তার বাড়িতে যদি আমি যাই, সেখানে মাসিমা, মেসোমশাই, দাদা, বৌদি, যারা যারা আছেন বাড়িতে, সবার সঙ্গে বসে আমি যদি বিজনেসটা আরেকবার তাদের বোঝাই, প্রোডাক্টগুলো দেখাই, তখন দেখা যায় যে তারা কিন্তু বুঝতে পারেন যে না, বিজনেসটা যারা তা ভাবছেন, তারা যা ভাবছেন সেটা কিন্তু নয়। তো কি কি করতে পারি আমরা? প্রথম কথা তাদের বাড়িতে গিয়ে প্রোডাক্টের ইউজেজটা ভালো করে বলতে পারি, প্রোডাক্টের কস্ট এফেক্টিভিটিটা বলতে পারি, তাদের বাড়ি অনুযায়ী, ফ্যামিলি মেম্বার অনুযায়ী তাদের পার্সোনাল প্রোডাক্ট পারচেস প্রোফাইলটা আমরা কিন্তু তৈরি করে দিতে পারি। প্ল্যানটা আরেকবার দেখাবো। অনেক সময় আমরা ভাবি ওরা তো প্ল্যান দেখেছে, না। দেখুন, কেন একটা মানুষ সঠিকভাবে ব্যবসাটা শুরু করতে পারে না জানেন? কারণ প্ল্যান বহুবার দেখা সত্ত্বেও তারা প্ল্যানটা বোঝেন না বলে। এই বিজনেস প্ল্যানটা যদি কেউ সঠিকভাবে বোঝেন, তার কিন্তু বিজনেসটা না করার কোনো কারণ নেই। তো তাকে কিন্তু আমরা আবার প্ল্যানটা দেখাবো।
ইনিশিয়াল কিছু কিছু অবজেকশনস আসে, যেগুলো তাদের বাড়ির প্রত্যেকের মনে থাকতে পারে, যেগুলো তারা হয়তো ঠিক মতন অনেক সময় হ্যান্ডেল করতে পারেন না। আমরা সেগুলোকে হ্যান্ডেল করব। আর কি, দেখুন এই ব্যবসায় জানেন তো, তিনটে জায়গা যদি একটা মানুষের ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হয় না। এক নম্বর হচ্ছে প্রোডাক্ট, দ্বিতীয়ত হচ্ছে পিপল, অ্যান্ড থ্রি হচ্ছে প্রফিটেবিলিটি। এই তিনটে জায়গা নিয়ে কিন্তু যাবতীয় কোশ্চেন আসে। প্রোডাক্টগুলো কস্টলি, আমি বোধহয় প্রোডাক্ট সেল করতে পারি না। আজকে আমি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো না, এগুলো অন্যদিন হতে পারে, কিন্তু জাস্ট আমি বলে যাচ্ছি। পিপল, আমি কাকে চিনি? আমি তো কাউকেই চিনি না, সবাই করে ফেলেছে। প্রফিটেবিলিটি, অনেকে করেছিল ছেড়ে দিয়েছে, ও তো অনেক হাই পিনে গিয়েও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, বা আমি কি কাজ করলে আমি কত টাকা পাবো, যদি আমি কিছুই না করি তাহলে আমি কি পাবো, এই যে কোশ্চেনগুলো, এইগুলো আমার মনে হয় খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু এগুলো কিন্তু ক্লিয়ার করা খুব দরকার। এবং দেখবেন প্রথম দিন ওর বাড়িতে যখন আপনি প্রোগ্রাম করবেন, ওর মধ্যে অনেক জড়তা কেটে যাবে, তখন তারপর ওর সঙ্গে বসে কিন্তু আপনি ওর বাড়িতে নেক্সট কোনো প্রোগ্রাম রাখতে পারেন, যেটাকে আমরা গ্র্যান্ড ওপেনিং বলি। যার বাড়িতে আরো কিছু লোকজন ডেকে তিনি হয়তো প্রোগ্রাম রাখলেন, বা অন্য কারোর বাড়িতেও করা যেতে পারে। কিছু কিছু সময় আমি দেখেছি যে আমার বেশ কিছু টিম মেম্বার, তাদেরকে আমি বারবার বলা সত্ত্বেও তারা তাদের বাড়িতে অ্যাক্সেস দিতে চান না, যে কোনো কারণে, এটা হয়তো ভয় কাজ করে। আমি তখন কি করি, তাদেরকে বেশি চাপাচাপি না করে, তাদের আশেপাশে যদি কোনো বাড়িতে আমি এরকম একটা প্রোগ্রাম করি, আমি তাদেরকে বারংবার ডেকে পাঠাই যে তোমরা চলে এসো। বারবার আস্তে আস্তে ওদের এই ভয়টা কেটে যায়। তখন ওরা বুঝতে পারেন যে না, এমন কিছু হাতিঘোড়া হচ্ছে না এখানে, এটা তো খুব সহজ, আমার বাড়িতেও আমি রাখতে পারি। এবং এই করে দেখেছি কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এখানে আমরা প্রথম যেটা করি, যে তাদেরকে আমরা কি বলি, একটু বিল্ড করাটা তো দরকার। একজন যখন নতুন জয়েন করলেন, অনেকে আমরা আগে সিডি দিই, অনেক কিছু দিই, আমি কিন্তু প্রথম তাকে আমাদের মিটিং শিডিউলটা দিই। এবং মিটিং শিডিউলে আমি খুব ভালো করে তাকে বোঝাই যে কোথায় কোথায় কি কি মিটিং আছে, কি ব্যাপার। তারা তখন বুঝতে পারে যে আমরা একটা কথা বলি না, তুমি যে কোনো জায়গায় যাও তুমি সাপোর্টটা পাবে। ওরা কিন্তু মিটিং শিডিউলটা দেখে সেটা বুঝতে পারে। প্লাস মিটিং শিডিউল দেখে তাদের অনেক লিস্ট বিল্ডিং হয়ে যায়, আরে বাঁকুড়াতে মিটিং আছে, আমার তো ওখানে ট্রেনে অমুক আছে, ও শিলিগুড়িতেও হয়, আমার তো ওখানে অমুক আছে। একটা কিন্তু ইনিশিয়াল লিস্ট বিল্ডিং ওখান থেকে হয়। আরেকটা কি হয়, যে প্রথম প্রথম হয়তো আমরা ম্যাক্সিমাম সময় তাদেরকে শেখাই ওয়ান অন ওয়ান বা ওভার টেলিফোন, কিন্তু এই ধরনের মিটিংগুলোতে তাদেরকে হয়তো আমি বারবার বলছি, তারা হয়তো আসছেন না। আমাদের কিন্তু এই একটা জায়গা, আমাদের কিন্তু একটু কিউরিয়াসিটি ক্রিয়েটও করতে হবে যে এই মিটিংগুলোতে কি হয়। মানে কিরকম বলুন তো, মানে আমার আপলাইন খুব ভালো এগুলো করতে পারেন, একটা কিছু করে এসে বললেন তোমরা তো গেলে না, মানে কিচ্ছু হয়তো বললেন না, কিন্তু এমন কিছু বললেন আমার মনে হলো আমি ভীষণ মিস করেছি। এই যে একটা ফিয়ার অফ লুজিং, এর পরের মিটিংয়ে কিন্তু বলতে হবে না আমি সুরসুর করে গিয়ে হাজির হব, এইটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। আর কি, তাকে তার খুব বেশি দূরে নিয়ে যাওয়ার দরকার নেই, তার ক্লোজেস্ট স্পেস কোথায় হচ্ছে, কোথায় ক্লোজেস্ট হোম মিটিং হচ্ছে, ব্রিট ওপেন হচ্ছে, টিম মিট হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া। এবং অনেক সময় দেখা যায় হয়তো খুব সামনেই একটা হয়তো বিবিএস বা একটা মেগা ফাংশন আছে, আমরা খুব ভয় পাই, বাবা এতগুলো টাকা বলবো, যদি তিনি ঘাবড়ে যান। না, ওটা আমাদের মনের ধারণা। আপনি ভেবে দেখুন তো, আপনাকে যদি আপনার আপলাইন ভয় পেয়ে না বলে থাকতেন কি হতো? আপনি যখন জানতে পারতেন তখন কি হতো? মন খারাপ হতো কিনা যে তুমি কেন বলনি? 750 টাকার জন্য তুমি বললে না, বা মাত্র 250 টাকার জন্য তুমি বললে না। বলুন তাকে, কিন্তু কোনো চাপ দেবেন না। প্রমোশন আর প্রেশারের মধ্যে কিন্তু পার্থক্যটা আমাদের বুঝতে হবে। ওকে, আমরা কিন্তু তাদেরকে জানাবো। আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, আমি অনেক লোকের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, যখন জিজ্ঞেস করি যে আপনি কার টিমে আছেন, তিনি না তার আপলাইন প্ল্যাটিনামের নামও জানেন না, আপলাইন এমারাল্ডের নামও জানেন না। তাকে কিন্তু সেটা বলবেন। এবং দরকার হলে, আমি বলছি না যে সবাই মিলে অসিতাবতার সঙ্গে আলাপ করিয়ে দেবো আমরা, সেটা না, সেটা করলে অসিতাবতার খুব মুশকিল হবে। কিন্তু আপনার আপলাইন প্ল্যাটিনাম বা আপনার আপলাইন এমারাল্ড, এদের সঙ্গে কিন্তু পরিচয়টা করিয়ে দিলে তাদের কি হয়, একটা সেন্স অফ প্রাইড তৈরি হয়। অসিতাবতা একটা কথা বলতেন না, যে আমি কোন বংশের ছেলে। দেখবেন অনেক ছেলে মেয়ে আমরা অনেক কিছু খারাপ কাজ ইচ্ছে থাকলেও করতে পারি না ওই বংশের দোহাইয়ে। তার মানে কি, ওটা একটা আলাদা রকম সেন্স অফ প্রাইড দেয়। অসিতাবতা তখন বলছিলেন যে মানুষ যতদিন জানতো না যে সে মনু থেকে এসছে, জানতো আমি হনু থেকে এসছি, তো এই হনু থেকে জানাটা আর মনু থেকে জানার পরে কিরকম একটা সেন্স অফ প্রাইড আসে না, তো এটা কিন্তু হয়। ঠিক আছে, তো আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে যে যিনি জয়েন করলেন তার সঙ্গে বসে একটা বেশি দিন না, একটা 90 দিনের গেম প্ল্যান। এখানেও একটা ব্যাপার আসে যে 90 দিনের গেম প্ল্যান এক একজন কিন্তু এক একভাবে রেসপন্স করবে। কেউ হয়তো 90 দিনে চাইবে যে সে 20,000 টাকা রোজগার করতে, আবার কেউ হয়তো বলবে যে আচ্ছা 2000 হলেও হবে। এবার আপনাকে কিন্তু ঠিক বুঝতে হবে যে কাকে আমি তাহলে কি গেম প্ল্যান দেবো, যাতে সে রিলেট করতে পারে। একটা ছোট্ট মজার গল্প বলি, যে সুবিধা হবে। একবার একটা কচ্ছপ ফ্যামিলি,
তারা সবাই মিলে ঠিক করলো যে পিকনিকে যাবে। তো কচ্ছপের পিকনিক যাওয়া ভাবতে, চিন্তা করতে, প্ল্যানিং করতে 7 বছর লাগলো। তারপর তারা ধীরে ধীরে বেরোলো সব জিনিসপত্র নিয়ে। 3-3.5 বছর হাঁটার পর তারা একটা বেশ সুন্দর পছন্দ মতো জায়গা পেলো যেখানে পিকনিক করা যেতে পারে। তো সব তাবু টাবু খাটিয়ে বছর 2 বাদে যখন তারা পিকনিক করবে বলে একদম ঠিক করলো, তখন হঠাৎ ওরা আবিষ্কার করলো যে নুনটা আনতে ভুলে গেছে বাড়ি থেকে। তখন মা কচ্ছপ বললো তার ছোট্ট বাচ্চা কচ্ছপ থেকে যে বাবা, আমাদের সবার মধ্যে তুমি তো সবচেয়ে স্পিডি, সবচেয়ে দ্রুতগামী, তো তুমি একটু দৌড়ে গিয়ে বাড়ির থেকে নুনটা নিয়ে এসো। তখন ছোট্ট কচ্ছপটা বললো না আমি যাবো না, আমি যেই যাবো আমি জানি তোমরা সবাই মিলে স্যান্ডউইচ গুলো খেয়ে ফেলবে। বললো না, আমরা কথা দিচ্ছি তুমি যতদিন না ফিরবে আমরা কেউ স্যান্ডউইচ খাবো না। তো বছর 3-3.5-4 ওয়েট করার পর যখন দেখছি ছোট্ট কচ্ছপটি তখনও ফিরছে না, তখন ওদের মধ্যে যে বড় বাচ্চাটি সে বললো মা আমি আর পারছি না, ভাই যখন ফিরুক আমি খেয়ে ফেলছি, আর দেখো আর কয়েক বছর ওয়েট করলে কিন্তু স্যান্ডউইচ গুলো আর ভালো থাকবে না। তখন মা বলছে না বাবা তুমি এরকম করো না, না আমি আর পারছি না মা বলে সে একটা স্যান্ডউইচ টেনে হিচড়ে যখন প্যাকেটটা খুলে কামড়টা দিতে যাবে, হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ, জানতাম এটাই হবে, আমি খালি ওয়েট করছিলাম 3.5 বছর ধরে যে কখন এটা হয়। দেখছো এই ছোট্ট কচ্ছপটা একটা গাছের ফাঁক থেকে উঁকি মেরে বলছে এই জন্যই তো আমি যাইনি। তো আমি আপনি আমার জন্য এরকম ভাবে কিছু কিছু লোক জয়েন করবে যাদের স্পিডটা এদের মতো হবে। আপনি আমি যদি তার জন্য ওয়েট করি তাহলে কিন্তু আমাদের শুরুটা সঠিকভাবে হবে না, তাই তো? তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো তার নামের লিস্টটা বিল্ড করা, দেখুন 4 বেসিকের 4টা পার্ট আছে, কিন্তু আমি বলবো একদম শুরুতে 4টেই না শিখিয়ে প্রথম যেটা খুব ভালো করে একটা নতুন লোককে শেখানো উচিত সেটা হচ্ছে নামের লিস্ট বিল্ড করা। রঞ্জনদা বসে আছে, রঞ্জনদার কথাতেই বলি, আজও কোট করি, খাতায় লিখলে খাতা মোটা আর মাথায় লিখলে মাথা মোটা। তো খাতায় লিখবো না, এর লিস্ট বিল্ডিং এর উপরে অনেক কিছু শেখানো যায়, আমরা সেটাকে আগে সবচেয়ে ভালো করে শেখাবো, কারণ এই একটা জায়গা যেটা কিন্তু আপলাইন করে দিতে পারবে না। তারপর তার হয়ে কোয়ালিফাই ইনভাইট করা, তার হয়ে প্ল্যান দেখানো, তার হয়ে ফলো আপ ফলো থ্রু, এগুলো কিন্তু আমরা পারবো, কিন্তু লিস্টটা কিন্তু তাকেই বিল্ড করতে হবে। সো এই জায়গাটা কিন্তু আমরা খুব ইম্পর্টেন্স দেবো। এবং জানেন তো সুভাষিসদা বৌদি একটা কথা খুব বলতে, আমি যখন আমরা যখন নতুন করে বিজনেসটা শুরু করলাম আমি প্রায়ই বলতাম আমার না লিস্ট ফুরিয়ে গেছে, আমি আর কাউকে চিনি না। এখনো যখন আমি কাউকে স্পন্সর করি সুভাষিসদা মজা করে বলে তোমার না লিস্ট ফুরিয়ে গেছিল। আসলে লিস্ট মানুষের ফুরোয় না, মানুষের ড্রিমের লিস্ট ফুরিয়ে যায়, স্বপ্নের লিস্টটা ফুরিয়ে যায়। প্রত্যেকটা মানুষের স্বপ্নটা আগে জানা খুব দরকার। আমাদের টিমে একটি কাপল আছে যারা এখন রুবি ডিরেক্ট, খুব শীঘ্রই তারা এমারেল কোয়ালিফিকেশনে যাচ্ছে। তারা যখন জয়েন করেছিল ভদ্র মহিলাটি খুব একটা বিজনেসের ব্যাপারে ফোকাস ছিলেন না, সে তখন স্টাফ টয় বানানো শিখতো, ঠিক আছে, এবং তার খুব স্বপ্ন ছিল একটা খুব সুন্দর স্টাফ টয়ের পুতুলের দোকান দেবে, স্টাফ টয়ের একটা দোকান দেবে। তো আমি দেখতাম ওকে যখনই বিজনেস নিয়ে কিছু বলি ও এড়িয়ে যায়, না না বিজনেস করবো না। আমি একদিন ওকে কি করলাম, ওকে বললাম আচ্ছা তোর ইচ্ছে করে না যে তোর একটা দারুণ স্টাফ টয়ের দোকান হবে, ড্রিম ল্যান্ড একদম, মানে লোকে ঢুকবে আর লোকে অবাক হয়ে যাবে, এত সুন্দর চারদিকে সব দারুণ দারুণ পুতুল না, পুরো একদম আমাদের হ্যাঁ ভীষণ ইচ্ছে করে। তো করছিস না কেন? বলে এত টাকা আমি কোথায় পাবো, ওই জন্য তো ব্যবসাটা করবি। তো বলো তাই? বলে হ্যাঁ তুই 2 বছর ছুটিয়ে ব্যবসাটা কর, দেখবি তারপর একটা বিরাট স্টাফ টয়ের দোকান হবে। আজও তার স্টাফ টয়ের দোকান হয়নি, যাই হোক সেটা অন্য গল্প। কিন্তু কি বলুন তো, যার যেটা স্বপ্ন সেই জায়গাটা যদি আমরা জানতে পারি তাকে কিন্তু আমরা বিজনেসে অ্যাক্টিভেট করাটা খুব সহজ হয়। আবার একটা জিনিস হয় যে একটা লোক যখন জয়েন করে তখন তার জয়েনিং ওই রেজিস্ট্রেশন ফর্ম সই করার সঙ্গে সঙ্গে তার কাছে কিন্তু 24 ঘন্টার পরে আরো 2 ঘন্টা এক্সট্রা আসে না, তাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা শেখানোটা দরকার। অনেক সময় প্রচন্ড ব্যস্ত লোক যারা আমাদের সঙ্গে জয়েন করে তাদের সঙ্গে বসে আরেকটা লিস্ট বানানো খুব জরুরি যে তারা কি কি জিনিস পোস্টপোন করবে এবং তার ফলে সময়টা বের করবে, তার ফলে সেই জায়গাটা কিন্তু তারা কাজটা করতে পারে। যদি দেখি যে খুব ফাস্ট কেউ এগোতে চাইছেন তাকে আমি 3 মাসের মধ্যে ইগল স্ট্রাকচারটা বোঝাতে পারি, ইগলটা আমরা কিন্তু প্রমোট করতে পারি তার ক্ষেত্রে। আর দেখুন এরপর তার ক্ষেত্রে যারা খুব ফাস্ট বিল্ড করতে চায় তাদেরকে বিল্ড করাটাও খুব জরুরি। আমরা হয়তো তাদের জন্য ফোন টিম করছি, তাদের জন্য হয়তো আমরা প্ল্যান দেখাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু একটু করে তাকে ছাড়াটাও দরকার, এমপাওয়ার করাটা দরকার। ফোন টিমের ব্যাপারে বলি যে অনেক সময় এরকম হতে পারে যে আমরা হয়তো একসঙ্গে এক জায়গায় ডেকে একটা ফোন টিম করতে পারছি না, তখন আমরা কিন্তু এরকমও করতে পারি, ধরুন খুব দূরে আপনার কেউ জয়েন করেছে, এরকম করে আমরা রেজাল্টও পেয়েছি, ধরুন সে অনেক দূরে থাকে এবং রাত 9টার পরে তার সময়, যাদেরকে ইনভাইট করবে তারাও রাত 9টার পরে হয়তো ফ্রি,
এবার একসাথে বসে তো হচ্ছে না সেটা, সেক্ষেত্রে আজকাল প্রায় সবার ফোনেই কিন্তু কনফারেন্স হয়, মোবাইলে বা ল্যান্ড নাম্বারে। আপনি কিন্তু যেটা করতে পারেন, আপনার আপলাইনকে বা আপনি আপনার ডাউনলাইনকে ধরে নিলেন কনফারেন্সে, এবং তারপর সেই ভদ্রলোককে ধরে নিলেন, ও কিন্তু তাকে ইনভাইট করলো, আপনি শুনলেন যে ও কিভাবে ইনভাইট করছে। যদি কোথাও আটকায় তখন তিনি আলাপও করিয়ে দিলেন, বলার দরকার নেই যে কনফারেন্সে উনি আড়ি পেতে শুনছিলেন, কিন্তু বললেন যে আমার সঙ্গে আমার বিজনেস পার্টনার যিনি আমায় গাইড করছেন তিনিও আছেন, একটু আলাপ কর। তখন তিনি কিন্তু অনেক সঠিকভাবে তাকে ইনভিটেশনটা করতে পারেন। তার হয় প্ল্যান শো, ইনিশিয়াল প্ল্যান শো গুলো কিন্তু আমাদের যাওয়া খুব দরকার, তাকে একটু একা নেগেটিভটা ফেস করতে নাও দেওয়া। কারণ অনেক সময় কি হয়, অসিত বোধ একটা কথা বলতেন, বেড়া দাও। একটা ওক ট্রি কয়েক বছর বাদে এত পোক্ত হয়ে যায় যে একটা ঝড়ও তাকে নাড়াতে পারে না, কিন্তু সেই ওক ট্রিটাই কিন্তু, ওক গাছটাই কিন্তু যখন ছোট্ট চারা গাছ থাকে, একটা ছাগল এসে খেয়ে নিতে পারে। তো এই জন্য কিন্তু আজকে যে বিশাল লিডার, তাকেও কিন্তু শুরুতে বেড়া দেওয়ার দরকার ছিল। সেক্ষেত্রে প্রথমে আমরা কি করতে পারি, তার হয়তো কিছু পম করতে পারি, আমরা যেটা প্রোডাক্ট ওরিয়েন্টেশন মিটিং বলি, যেমন কিছু হেলথ ক্লিনিক, কিছু বিউটি ক্লিনিক, কিছু হোম কেয়ার প্রোডাক্টস নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি। ইন্স্যুরেন্সের যেটা আজকে সুভাষ দেখালেন, এরকম প্রোগ্রাম করতে পারি। তাকে একটু রিটেল প্রফিটটা পাইয়ে দেওয়া, তার স্বাদটা পাইয়ে দেওয়া। ম্যাজিক কর্নার, একটা লোকের বাড়িতে ম্যাজিক কর্নারটা কি করে বিল্ড করতে হয় তাকে শিখিয়ে দেওয়া। ডেমো কিটটা তাকে বিল্ড করে দেওয়া, এবং তার ডেমো কিট নিয়ে তার হয়ে কিছু প্রোগ্রাম করা, আস্তে আস্তে এম্পাওয়ার করা। তার যখন সে যদি খুব এক্সাইটেড হয়, তাকে হয়তো 2 কি 3টে লেগ সে স্পন্সর করেছে, অন্তত একটা লেগ তার হয়ে বিল্ড করে তাকে দেখিয়ে দেওয়া, সেইটা দেখে শিখে সে সেকেন্ড থার্ড লেগকেও বিল্ড করতে পারে। এবং তার যারা জয়েন করছে ইনিশিয়ালি, তাদের বাড়িতে গিয়েও সেম জিনিসটা আপনাকে কয়েকটা করে দেখিয়ে দিতে হবে, যাতে কিনা পরবর্তীকালে ইনিও সেটা পারেন। এবং যখন আমি আমার কোনো ডাউনলাইনের সঙ্গে তার ডাউনলাইনের বাড়িতে যাই, আমি কিন্তু আমার এই ডাউনলাইনটিকে খুব ভালো করে এস্টাবলিশ করে আসি না। আমি যদি তাকে প্রমোট করি, পরবর্তীকালে কি হয়, আমি নিজেকে আস্তে আস্তে সেখান থেকে রিলিভও করতে পারি। এখানে অসিতাবদা একটা কথা খুব সুন্দর বলছিলেন, যে উনি এখন ওনার টিমে একটা কুইক ফিক্স বলে বলছেন। জিনিসটা আমরাও হয়তো করি, নামটা আমরা হয়তো কুইক ফিক্সটা জানতাম না, আমার খুব ক্যাচি লেগেছে নামটা। যে যখন একজন কেউ জয়েন করলো, তাকে খুব ভালো করে তার এফপিওটা বোঝানো, এবং প্রথম 2 মাসের মধ্যে সে যদি তার 2টো এফপিও নিয়ে নিতে পারে প্রোডাক্টের, এবং সে যদি ইন্স্যুরেন্সের এফপিওটাও নিয়ে নিতে পারে, এবং তার সঙ্গে যদি আমরা 2-1জনকে জয়েন করিয়ে তাকে 6% পৌঁছেও দিতে পারি তাকে হেল্প করে, তাহলে দেখা যায় প্রথম 2 মাসের মধ্যে কিন্তু সে একটা প্রায় 7-8 হাজার টাকা একটা ইনকামের জায়গায় চলে যাবে, যেটা তাকে কিন্তু খুব দারুণভাবে তাকে কিন্তু এক্সাইটেড করে, তার মোটিভেশনটা বাড়িয়ে তোলে, তার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে তোলে। আরো একটা ব্যাপার, অনেক সময় আমি দেখেছি যে তাকে আমি হয়তো প্রমোট করছি এফপিও 100 পিভি, কিন্তু সে নিতে পারছে না। তখন কিন্তু তাকে কবে সে 100 পিভি করবে, সে এফপিওর জন্য বসে না থেকে সে যেটুকু পারছে সেটুকু করতে দিন। তাতে কি হয়, বরং তার পরবর্তীকালে সেই প্রোডাক্টগুলো কাজে লাগিয়ে সে কিন্তু তার পরে 100 পিভিটাও করে নিতে পারে। কিন্তু ওয়েট করলে অনেক সময় দেখা যায় ডেটটা চলে যায়, আর এফপিওটাও কিন্তু নেওয়া হয় না। এইভাবে আমরা কিন্তু তাকে 9% অব্দি নিয়ে যাওয়া অব্দি তাকে কিন্তু একটা ডিরেক্টলি আমরা হেল্প দিতে পারি। তারপর আস্তে আস্তে হেল্প তো আজও আমরা আমাদের আপলাইনদের নিয়ে যাচ্ছি, কিন্তু একদম ডিরেক্ট আমরা কিন্তু হেল্পটা 9% অব্দি ভাবে দিতে পারি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা সুপ্ত লিডারশিপ থাকে, সেটাকে বের করে আনাটা কিন্তু আমাদের খুব কাজ। বেড়া দিতে বলেছি, হাঁড়ি চাপা দিতে বলিনি, জানেন তো। আমি নর্থ ইস্টের দিকে কোথাও একটা দেখেছিলাম যে বাঁশ গাছ, যখন ছোট্ট একটা বাঁশের গাছ হয়, তার উপর ওরা হাঁড়ি চাপা দিয়ে রাখে, কি না ওই বাঁশ গাছটাই হাঁড়ির মধ্যে গোল হয়ে ঘুরতে ঘুরতে একটা বাঁধাকপির আকার নেয়, খেতে খুব ভালো হয়। সেটাকে কুচি কুচি করে কেটে ওরা বাঁধাকপির মতো রান্না করে খায়। আমি তখন ভাবি যে এটা বিশাল উঁচু একটা দৃঢ় বাঁশ গাছ হতে পারতো, তার উপর একটা হাঁড়ি দিয়ে সেটা একটা ছোট্ট বাঁধাকপি হয়ে গেল। তো আমরা অনেক সময় আমাদের টিম মেম্বারদের উপর কিন্তু 1-2টি টিম মেম্বার, তার উপর এত আমরা তাকে নিয়ে ঘুরছি কোলে করে, দেখা গেল সে কিন্তু একটা বিশাল লিডার না হয়ে সে কিন্তু রং মেসেজ পেয়ে সে কিন্তু হারিয়ে গেল। এটা যেন কখনো না হয়। আর যেটা বলবো, যে একটা কথা আছে না, ফ্রিডম ইন আ ফ্রেম, তাকে একটা ফ্রেমের মধ্যে ফ্রিডম দিন, ভুল করতে দিন, কোনো অসুবিধা নেই। এম্পাওয়ার করাটা তো ভীষণ জরুরি। তাতে একটা কি হয়, একটা ওনারশিপ মেন্টালিটি আসে। যেমন অ্যাপ্লিকেশন ফর্মটা নিজে নিজে ভরতে শেখা, অনলাইন যারা কম্পিউটার জানেন তাদেরকে অনলাইনে বিজনেসটা করতে শেখানো, কি করে প্রোডাক্টের অর্ডার দেবো। আমি যেমন আমার টিমে কেউ নতুন জয়েন করলে আমি কনফারেন্সের মাধ্যমে তাকে কল সেন্টারের সঙ্গে কানেক্ট করে দিয়ে তাকে বলে নিজে নিজে অর্ডার দাও, ভুল হলে আমি আছি সঙ্গে। এই একবার করে দিলে দেখি যে সে কিন্তু খুব সুন্দর এরপর থেকে অর্ডার দিতে পারে, কোনো অসুবিধা হয় না। নিজের প্রোডাক্ট নিজে তোলা, একটু করে ওভারভিউ দিতে শেখা, প্রোডাক্ট শেয়ার করতে শেখা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, ছোটবেলায় মনে আছে যে আমরা যখন সাইকেল চালানো শিখেছিলাম, আমার মনে আছে আমার বাবা আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলেন। প্রথমে বললেন ধরে আছেন, তুই ওঠ, আমি উঠলাম। তারপরে বললেন আমি পেছনটা ধরে আছি, আস্তে আস্তে চালা। আমি ভাবছি বাবা তো ধরে আছেন, আমি খুব আস্তে আস্তে চালাচ্ছি, করতে 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 বাবা গল্প করছেন, কথা বলছেন, যেতে যেতে একসময় দেখছি বাবার গলাটা একটু পেছন থেকে আসছে না অনেকটা।
তাকিয়ে তো আমি পড়ে যাই আর কি, দেখি বাবা নেই পেছনে, বাবা দৌড়ে দাঁড়িয়ে আছেন। বলছি তুই জানিস তুই কতক্ষণ ধরে একা একা চালাচ্ছিস? প্রথমে একটা ভীষণ ভয়, তারপরে কিন্তু একটা দারুণ আনন্দ, যে বাহ আমি তো পারছি। এই যে কনফিডেন্সটা, এটা কিন্তু ভীষণ দরকার। আর একটু ভুল করতে দিন, কিচ্ছু আসা যায় না। একটা মশার গল্প বলি। একটা ছোট্ট বাচ্চা মশা, সে সদ্য উঠতে শিখেছে, তো বলছে বাবাকে, এসে বলছে বাবা বাবা মা মা আমি একটু টেস্ট ড্রাইভ করে আসি। সদ্য উঠতে শিখেছে তো, তখন মা বলছে যে না বাবা তুই যাস না, তুই এখন ছোট্ট। বাবা বলছে ঠিক আছে ছেড়ে দাও, যাও যেতে দাও, কিন্তু তুমি শুনে যাও, যখনই তুমি বাইরে যাবে, বাইরে মনুষ্য নামক একটি অত্যন্ত নিম্নমানের প্রাণীর সঙ্গে তোমার দেখা হবে, তাদের থেকে সাবধান, ওরা কিন্তু আমাদেরকে মারার জন্য একদম ব্যাকুল হয়ে থাকে। বাচ্চাটা তো অত শোনার সময় নেই, ও সোজা স্পিডে বেরিয়ে গেল। কিছুক্ষণ মানে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, খুব এক্সাইটেড, বাবা দারুণ দারুণ ঘুরে এলাম, আই রিয়েলি এনজয়েড। তখন বাবা বলছে যে কিন্তু বাবা তুমি একটা কি মনুষ্য নামের একটা প্রাণীর সম্বন্ধে বলছিলে, ওরা তো অত খারাপ নয়। আমি যখন উঠতে উঠতে যাচ্ছি ওরা আমায় কত হাততালি দিল। দেখুন, একটা নতুন লোকের মধ্যেও কিন্তু ইনোসেন্সটা থাকে। অনেক সময় আমরা না তাকে অতিরিক্ত প্রোটেক্ট করে তার ইনোসেন্সটা হারিয়ে দিই। ওদের বুঝতে পারছেন কাকে ওরা হাততালি ভেবেছে। তো নতুন লোকেরা কিন্তু অন্যদের ব্যঙ্গগুলোকে তো ব্যঙ্গ বলে নেয় না, যেটা আমি আপনি জানি। একটু ভুল করতে দিন, দেখবেন। কিন্তু হ্যাঁ, একটা বাচ্চা পড়ে গেলে আমরা কি বলি, আর কিচ্ছু হয়নি বাবা, আমিও ছোটবেলা অনেক পড়ে গেছি, দেখো এখানে কেটে গেছিল ওখানে কেটে গেছিল, তাকে সেই সাহসটাও দেওয়া, এটা কিন্তু খুব দরকার। আর কি করব, তাকে একটু একটু করে এম্পাওয়ার করা। আস্তে আস্তে প্রথম দিকে হয়তো আমি তাকে সিডি ধার দিচ্ছিলাম, তাকে হয়তো বই পড়তে দিচ্ছিলাম, এবার আস্তে আস্তে এসওপিটা করিয়ে দেওয়া। আমি ব্রিটোপেনে গেছি, তার সামনে আমি 2টো সিডি কিনে ফেললাম, সেটা দেখে সে শিখলো, একটা সিডি কিনে ফেললো। বোর্ডটা কিনতে দেওয়া, আমরা খুব এনকারেজ করি তুমি বোর্ড কিনে নাও, একটা রেকর্ডার কিনে নাও, তাহলে তুমি গিয়ে সে মিটিংয়ে রেকর্ড করতে পারবে। এইভাবে করে কিন্তু আমরা এটা করতে পারি। দেখুন, একটা কথা বলি, যে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে থাকি অ্যাজ এ ফাউন্ডার ডায়মন্ড, সেটা কিন্তু আমাদের আপলাইন অসিতাভদা শ্বেতাদি, সুভাষিসদা সুজাতাদির কিন্তু একটা অক্লান্ত পরিশ্রম খালি নয়, একটা এত বছরের আমাদের পেছনে যে একটা ধৈর্য ধরে আমাদেরকে কন্টিনিউয়াস এনকারেজ করে যাওয়া, তার কিন্তু একটা ফল। সঠিকভাবে হয়তো শুরু হয় না, কিন্তু একটা কথাই বলবো, জন সি ম্যাক্সওয়েলের একটা আছে ডেভেলপিং দ্য লিডার উইদিন ইউ, তাতে উনি বলেছেন, দো ইউ ক্যানট গো ব্যাক অ্যান্ড মেক আ ব্র্যান্ড নিউ স্টার্ট মাই ফ্রেন্ড, এনিওয়ান ক্যান স্টার্ট ফ্রম নাও অ্যান্ড মেক আ ব্র্যান্ড নিউ এন্ড। আর অসিতাবদার কথা দিয়ে শেষ করি, যা পেতে চাও মনের জোরে চাইতে যদি পারো, পাবেই পাবে, রুখবে তাকে সে সাধ্য নেই কারো। তাই দেরি নয়, শপথ নিয়ে আজই করো শুরু, উঁচিয়ে মাথা চেঁচিয়ে বলো আমিও পারি গুরু। And over to my proud husband Katie. Awesome. Thank you. মানে শাশ্বতী থ্যাংক ইউ বলার কথা আমি বলে দিলাম অন বিহাফ অফ শাশ্বতী। সো নেক্সট এবার টিম তো অবভিয়াসলি তৈরি করতে হবে। সো যারা নতুন আছি, আমরা একদম প্রথম বিজনেসে জয়েন করেছি, তাহলে আমাদেরকেও তো কিছু কিছু কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কথা আছে না, ফ্রিডম ইজ নট ফ্রি। হ্যাঁ, সমস্ত কিছুই হবে, বাট ফ্রিতে কিছুই হবে না। ফ্রিডম কথাটার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। ফ্রিতে আগে দম দেবেন, তবে ফ্রিডম মিলবে। বাট আমি প্রথমেই যে কথাটা বলবো, প্রথম যে জিনিসটা মানুষ শুরু করে সেটা হচ্ছে একটা ভয় নিয়ে। কারণ একটা নতুন জিনিস শুরু করছি তো, এই ভয়টা কাটানোটা হচ্ছে আসল। কারণ যতক্ষণ পর্যন্ত আমার ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শুরু করতে পারবো না। আমি একটা লাইন আছে এখানে কখনো শুনেছিলাম, হ্যাভ ফেইথ অন ইউর ফেইথ অ্যান্ড হ্যাভ ডাউটস অন ইউর ডাউটস। বিশ্বাসের উপরে বিশ্বাস রাখুন, আর যেগুলো অবিশ্বাস, মানে ওইগুলোর উপরে অবিশ্বাস করুন। মানে আমাদের কি হয়, উল্টোটা হয়ে যায়, বিশ্বাসের উপরে অবিশ্বাস করি। যেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ওইটা কি মাঝে মধ্যে মনে হয় যে সব ঠিক আছে, সব শুনছি, এভরিথিং এক্সাইটেড লাইক এনিথিং। বাট হঠাৎ করে বাড়িতে গিয়ে যখনই একা একা হই, তখনই মনে হয় কি ভাবছি, উল্টো ভাবছি, আমার কি হবে। এই জায়গাটা প্রথম ঠিক করতে হবে। ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা, কারণ আদারওয়াইজ আমরা কাজ করতে পারি, কিন্তু কোথাও না একটা ইমোশনাল ব্রেক লেগে থাকবে। আপনি একদম নতুন গাড়ি, এখানে অনেকে হাত তুলেন, ফার্স্ট উইক নতুন গাড়ি চলছে আর কি। এবার আপনি হয়তো 5th গিয়ারে গাড়ি চালাতে পারেন, থ্রটল ম্যাক্সিমাম আপনি পুশ করতে পারেন, বাট আপনার যদি আরেকটা পা ব্রেকের মধ্যে থাকে, অনলি থিং ইউ এক্সপেক্ট যে গাড়িটা নষ্ট হবে, গাড়িটা কিন্তু চলবে না। সো আমাদের অনেক সময় হয় যে আমরা অনেক কাজ করি, সমস্ত কিছু করি, বাট সামহাউ অর দ্য আদার ব্যাক অফ দ্য মাইন্ডে কোথাও থাকে আমি কি পারবো। 2011-তে আমি প্রথম বলবো যে প্রথম আমরা নিজেদেরকে নিজে আমরা পারবোই, এটা বলি চলুন।
প্রথম এই জিনিসটা দরকার। আপনার আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, যখন 31 ডিসেম্বরে প্রচুর বাজি পুড়ছিল, সমস্ত কিছু, অনেকেই হয়তো জেগেছিলেন, তখন একটা মনে কোথাও একখানা আশা জাগছিল না যে গত বছরের সমস্ত ভুলগুলো, সমস্ত গ্লানি ক্লান্তি সব চলে গেল, নতুন একখানা বছর আসছে, এই বছরটা আমার খুব ভালো হবে, এটা এসেছিল না? আমি বলবো জাস্ট ওটাকে কন্টিনিউ করা ভীষণ দরকার, আর কিছু না। আমাদের কি হয়, ওইটা শুরু হয়েছিল ওই মুহূর্তে, পরের দিন সকালবেলায় হয়তো আমরা অনেকে ভুলে গেছি। তখন কিন্তু মনে মনে আমরা এই জিনিসটাও ভেবেছিলাম এই বছর কিন্তু আমার দারুণ বিজনেস হবে, কিন্তু সামহাউ অর দ্য আদার এই থট প্রসেসটা নিয়ে হয়তো আমরা অনেক সময় চলতে পারি না, এবং যার ফলে চলার পথে অনেক সময় আমাদের ওই কোশ্চেন মার্কটা সামনে এত বড় হয়ে দাঁড়ায়, তখন আমি নিজেকে নিজে কোশ্চেন করতে শুরু করি, আমি কি পারবো? আমি আপনাদেরকে একটাই জিনিস বলবো, আজকে এই কিরিটি শাশ্বতী বলুন, অসিতা বৌদি বলুন, শুভাশিস দা, সুজাতা ঘোষ, সবাই কিন্তু ওই, আমরা হয়তো অনেকে একটু বেশি কনফিডেন্ট ছিলাম, অনেকে একটু কম কনফিডেন্ট ছিলাম। আমি তো মানে সোজা কথা বলে কনফিডেন্সের কি বলবো আর, মানে টার্ম খুঁজে পাচ্ছি না, মানে ভাষা এত স্ট্রং নয় যে ওইটাকে ডেসক্রাইব করবে। হ্যাঁ, তো তা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে এসছি, আস্তে আস্তে সব হয়ে যাবে। কিন্তু চলুন ভাবতে শুরু করি, ভাবনাটাকে আগে ঠিক করি। ওইটা তো আমার হাতে আছে, একটা লোক জয়েন করবে কি করবে না সেটা আমার হাতে নাও থাকতে পারে, কিন্তু আমি কি ভাববো, আমার এইখানে কি চাষ হবে সেটা তো আমার হাতে আছে। আই উইল ডু দ্যাট। প্রথম, আমার মনে হয় প্রথম এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যেটা দিয়ে আমরা শুরু করতে পারবো। সেকেন্ড, আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ফাইন্ড ইওর ওন ওয়াই। আপনি কেন বিজনেসটা বিল্ড করবেন, আমি কেন বিজনেসটা বিল্ড করব? আমরা যখন এই বিজনেসে শুরু করেছি তখন যখন প্ল্যান দেখানো হতো তখন বলা হতো মার্সিডিজ বেঞ্চ। আমাকে মার্সিডিজ বেঞ্চ অ্যাট্রাক্টই করে না। আমি তীর্থঙ্করের বাড়িতে গেলাম, মার্সিডিজ এস ক্লাস, হ্যাঁ, মানে মোটামুটি আজকের দিনে 90 লাখ প্রাইস। তীর্থঙ্কর বললো এই আছে, ওই আছে, ওই আছে, ওই আছে। আমি না পাশে লেক্সাসটার দিকে হা করে তাকিয়ে আছি, কেন ওইটা একটা রোবাস্ট গাড়ি, আমাকে ওটা অ্যাট্রাক্ট করে, কিন্তু আমাকে মার্সিডিজ বেঞ্চ অ্যাট্রাক্ট করে না। তারপরে শুনলাম যে প্রথম লোন 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 শোধ করুন। আমি ভাবছি আমার তো কোনো লোন নেই, গাড়ি আপনার কি আছে যেটা নেই সেটা করুন। আমি ভাবছি আমার তো সাইকেলও নেই। বাট অনলি থিং ইজ দ্যাট ধীরে ধীরে আমি কিন্তু আমার যেটা চাই আমি সেটার জন্য কাজ করব। ভীষণ 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 জরুরি। অনলি থিং ইজ আমি চারপাশে মিটিং এ গিয়ে আমার কাছে অনেক ইনফরমেশন আসতে থাকে, যেখান থেকে আই ক্যান পিক অ্যান্ড চুজ, কিন্তু আমি প্রথম যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে আমি কেন করব, ওটাই হচ্ছে ড্রাইভিং ফোর্স। নতুন গাড়ি কিনলে হবে না, ওর মধ্যে ফুয়েল ঢালতে হবে, তবে গাড়ি চলবে। এই বিজনেসের ফুয়েল কিন্তু সেটাই যে আমি কি চাই, ভীষণ 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 জরুরি। প্রথম এটা মানে যারা সিঙ্গেল তারা একাই চেষ্টা করবেন, ফ্যামিলির লোককে সাথে অ্যাটাচ করতে পারেন। যারা বিয়ে করেছেন অবভিয়াসলি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, বাচ্চাদেরকেও সাথে নিতে পারেন। তারা অনেক সময়, আমরা বড়রা ভাবতে পারি না তো, বাচ্চারা অনেক সময় ওপেন আপ করে দেয়। আমার মেয়ে মানে ল্যাম্বরগিনি ছাড়া কথাই বলে না। আমি ওকে একটু নামানোর চেষ্টা করেছিলাম, বাবা দেখ এইগুলো আছে, না বাবা তুমি ল্যাম্বরগিনি ছাড়া আমাকে কোনো কথা বলবে না। সো তখন আমার মনে হলো, আমি বললাম জানিস ল্যাম্বরগিনির কত প্রাইস হবে? বলে কত 3.5 crores হবে। সো কুল। হ্যাঁ, তখন আমার কি মনে হলো যে মানে এই বছরে জিআইপি, নেক্সট ইয়ারে জিআইপিটা পাওয়ার জন্য ইচ্ছেটা কি হলো, আর একটু বেড়ে গেল। সো অনেক সময় হয় যে আমি ভাবছি ও কি কন্ট্রিবিউট করবে, ফ্যামিলির ও কি কন্ট্রিবিউট করবে, আপনি জানেন না, আই ওপেনার হতে পারে। বাট ফাইন্ড ইউর ওন ওয়াই। আমি এই কারণেই বললাম ফ্যামিলিকে নেবেন, কারণ আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলির সমস্ত ড্রিম, আমার ফ্যামিলির সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু আমার। সো ওই জায়গাটা কিন্তু আমাকে আলাদা করে ফুয়েল দেবে, ভীষণ 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 জরুরি। এরপরেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বিজনেসটা, সমস্ত কিছু প্ল্যান শিখবো, সমস্ত কিছুগুলোতে আমি পরে আসি। আসল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লার্ন হাউ টু আর্ন। কিভাবে করে রোজগার করা যায় এই বিজনেস থেকে। আমি প্ল্যান শোনাবো, আমি লোককে ইনভাইট করবো, সমস্ত কিছু করবো, কিন্তু কেন করব? ওই যে ড্রিমগুলো, ওই সমস্ত ড্রিমগুলোর পেছনে কিন্তু একখানা প্রাইস ট্যাগ আছে না নেই? আপনি যাই স্বপ্নে দেখুন না কেন তার একখানা প্রাইস ট্যাগ আছে, and you have to pay for that.
ওর কমে হবে না। আজকে যদি আমি এই স্যুটটা পরে থাকি, আমাকে তার জন্য প্রাইস পে করতে হয়েছে। আমার মনে হতে পারে যে এটা যদি একটু কমে হতো, কিন্তু হবে না। সুতরাং আমাকে সেই পরিমাণ রোজগার করতে হবে। সুতরাং এই বিজনেসে প্রথম আপলাইনের সাথে বসে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি কিভাবে করে রোজগার করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় সমস্ত কিছু ভালো লেগে গেল, অসাধারণ স্পিকার, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড গুড, কিন্তু অনলি থিং ইজ দ্যাট আরো ভালো লাগবে পকেটটা যদি ভারী থাকে। হ্যাঁ, মানে পকেটের নাম্বার বেশি হবে না, কিন্তু যেই কাগজগুলো থাকবে তার নাম্বার বেশি হবে। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? না বুঝলে পরে দেখবেন, ভাববেন, পরে বুঝে যাবেন, নো ইস্যুস। এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এটা আমার বিজনেস, ওনারশিপ। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, কয়েকজন মাত্র ভালোবাসেন। ভালোবাসেন, আচ্ছা। পাশের বাড়ির ছেলে মেয়েকেও ভালোবাসেন? আপনার ছেলের মতো, ছেলে মেয়ের মতো ভালোবাসেন? কেন বলুন তো? ওনারশিপ নেই, থাকাও উচিত না। প্রথম যে বিজনেসটা আমার, সেইটা ভীষণ জরুরি। প্রথমে মনে হয় কি এই বিজনেসটা বোধহয় আপলাইনের। কেন আপলাইন বারবার করে ফোন করে, এতদিন আমাকে কেউ কোনো কারণে ফোন করেনি, হঠাৎ করেছে আমি একখানা কেউ কেটা হয়ে গেছি। সেটা অনেকেই আমরা আবার ভালো করে নিতে পারি না। হ্যাঁ, তখন মনে হয় ও ফোন করেছে, ও বোধহয় মিটিং এ যেতে বলবে। আরে আমি মিটিং এ যাব আমার জন্যে। আমি অসাধারণ একখানা লাইন শুনেছিলাম এবং আমি ওইটাকে বিশ্বাস করি। আমি জীবনে আজ পর্যন্ত কোনো মিটিং এ যাইনি আমার আপলাইনের জন্য, আমি আজ পর্যন্ত কোনো মিটিং এ যাইনি আমার ডাউনলাইনের জন্য। আমি যদি মিটিং এ গিয়ে থাকি আমার জন্য, কারণ আমি আমার গ্যারান্টি দিতে পারি, ওইটা আমার আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু, বাট অনলি থিং ইজ দ্যাট শুরুতে মনে হয় না আমি যদি প্রোডাক্ট কিনি আর আমি যদি 6%-এ না যাই, তাহলে লাভটা কার? কালিদাসের। মানে কালিদাস হওয়া ভালো, এই যুগের কালিদাস হতে হবে। এই যুগের কালিদাসকে চেনেন? একজন লোক ডাল কাটছে, গাছে বসে ডাল কাটছে, তো আরেকজন নিচ দিয়ে যাচ্ছে, বলে কিরে তুই তো কালিদাস। বলে কেন? বলে যে ডালে বসে আছিস ওই ডালেই কাটছিস। বলে আমি কালিদাস, কিন্তু এই যুগের। বলে কিরকম? বলে তুই তাকিয়ে দেখ। তো অনেকক্ষণ পরে এবার যখন ডালটা কেটে ফেলেছে, ও উপরে ডাল ধরে ঝুলে পড়েছে, নিচে লোকটার মাথায় পড়েছে। মানে নিজের ব্যাপারটাকে নিজেকে বুঝতে হবে যে আমি যদি আজকে ভাবি যে এইটা কার, কালকে যদি আমার ডাউন লাইনে এসে যখন জয়েন করবে, আমার ডাউন লাইনের ক্ষেত্রে কিন্তু তখন ভাববো না। তাহলে কিভাবে করে হবে? সো ন্যাচারালি প্রথম যে জিনিসটা, প্রত্যেকটা প্রিভি আমার নিজের লাগে, আমার নিজের, কারণ এটা আমার বিজনেস। আপনি ভাবুন আমি বিজনেস করছি, আমার কোনো প্রোডাক্ট নেই, আমার কোনো রিটেল বেস নেই, আমার কোনো কাস্টমার নেই, হয় কোনোদিনও হবে বিজনেস? হাওয়ায় হাওয়ায় আমি একটা ভাবছি যে হঠাৎ করে কোথা থেকে কিছু একটা হয়ে যাবে, তারপরে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। বিজনেসটা কিন্তু সেরকম না। আপনি কিভাবে দেখছেন ভীষণ ভীষণ জরুরি। আমি কিভাবে বিজনেসটাকে দেখছি, কারণ আমার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার সাথে যারা আসবে বা আমি যাকে শোনাবো, তারা সেইভাবে করে বিজনেসটাকে দেখবে। অসাধারণ কুলিন দেশাই একখানা ক্যাসেটে বলেছিলেন যে সে ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একখানা ফুল দেই, আপনি কি করবেন? না ছেলেদেরকে দেবো, ঠিক আছে? খুব বেশি হলে আপনি দেখবেন, তারপরে এইভাবে করে আমি চলে গেলে ফেলে দেবেন। এবার সেই ফুলটা যদি আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে দিই, তাহলে কিন্তু আপনি মাথায় ঠেকাবেন। এবার বিজনেসটাকে আমি এক্স্যাক্টলি কিভাবে করে দেখছি, সেটার ওপরে কিন্তু ডিপেন্ড করে যে লোকে কিভাবে করে দেখবে। আমার মনে হয় ও কিভাবে করে দেখবে, ও উল্টো দিকের লোকটা কিভাবে করে দেখবে, উল্টো দিকটার লোকে কিভাবে করে দেখবে, তার ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি বর্তায় আমার কাছে। আমি কিভাবে দেখছি, কারণ আমি যেভাবে করে দেখবো এক্স্যাক্টলি লোকে সেভাবে করেই দেখবে। as simple as that. So সেই জন্য ভীষণ 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 আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে একদম প্রথম যেটা মাথায় ঢোকান যে এটা আমার বিজনেস। ওনারশিপ মেন্টালিটি, ওনারশিপ মেন্টালিটি ভীষণ 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 জরুরি। এবার আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডিসকভার ইওর ন্যাচারাল হ্যাবিটস। আপনার ন্যাচারাল হ্যাবিট গুলো কি?
এবার এই জায়গাটা একটু টার্মটা কঠিন মনে হতে পারে যে আমার ন্যাচারাল হ্যাবিট কি। সে ফর এক্সাম্পল একজন নতুন লোকের সাথে কথা বলতে গেলে আমার মতো ভয় করে কি, আমার যেমন প্রথম যখন এসেছিলাম বিজনেসে আমি নতুন লোকের সাথে কথা বলতেই পারতাম না। তার মানে আমার ন্যাচারাল হ্যাবিট হচ্ছে মানে এইটা আমার একটু উইকের দিকে গেল। আবার অনেকের হয়তো আবার এরকম যে ভীষণ ভালো কথা বলতে পারি, আবার অনেকে আছে কথা বললে ব্রেক মারতে পারে না। ঠিক আছে, তো এবার এই জিনিসগুলো আমাকে একটু একটু করে বের করতে হবে যে কোনগুলো আমার ফরে যাচ্ছে, কোনগুলো আমার এগেনস্টে যাচ্ছে, তাহলে আমাকে একটু একটু করে চেঞ্জ করতে হবে। আর এতে মানে যদি কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকবে, সব মানুষ আমরা এখনো আমরা চেষ্টা করছি, আমরা আরো বেটার করার চেষ্টা করছি, কারণ এটা মাথায় রাখবেন ইটস এ স্কিল সেট, ইটস এ স্কিল সেট। ট্যালেন্টের বলে কোনো কথা নেই এখানে, এই বিজনেস স্কিল সেট লাগে, ইউ ক্যান গ্যাদার এনি টাইম। যদি দেখেন যে আপনার কোথাও একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে স্পেসিফিক টাইমে, মানে একখানা সিরিয়াল আছে ওটা না দেখলে আমি মরেই যাব, মানে গ্যারান্টেড ওইটাই হয়তো আমাকে মারবে। পার্থ একবার বলেছিল না যে একজনের বাড়িতে গেছে সকালবেলা, তো হোস্টিং করছিল, ফ্যান্টাস্টিক হোস্টিং করেছে, তো সে বলছে যে যে ভদ্রমহিলা দরজাটা এইভাবে করে খুলে দিয়েছে, ভদ্রলোক আর ভদ্রমহিলা টিভির দিকে এইভাবে করে দাঁড়ানো পরিচিত। পার্থ ভাবছে হাও কম আমার দিকে তাকাচ্ছে না, বলে এসো এসো পার্থ এসো বসো। পার্থ কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে, সমস্ত কিছু নিয়ে গেছে, দেখছি টিভির দিকে হা করে দেখছে, বলছে আসলে আমি তো আরেক জায়গায় চলে যাব, তো ওই কথা বলার ছিল। বলে দাঁড়াও না দাঁড়াও না দাঁড়াও না। বলে কেন? বলে এই যে ভদ্রমহিলা দেখছো না এখনই মরবে মরবে মারা যাবে, কেউ একখানা খুন করবে খুন করবে। তো পার্থ বলছে আপনি জানলেন কি? একটু পরে মরেও গেল, খুনও করে ফেললো একজন। বলে আপনি জানলেন কিভাবে? বলে কালকে রাতেও দেখেছি। মানে হ্যাবিট, হ্যাবিট মানে কি জানেন তো? ইউ আর ডুইং সামথিং আননোয়িংলি। মানে ওই সময়টায় হঠাৎ করে অ্যাড্রিনালিন সিক্রেশনটা বেড়ে যাবে, আর তখন আর আমি আমার মধ্যে কিন্তু থাকবো না। তো এইরকম যদি আমার কিছু গলতা থাকে তাহলে কিন্তু ওগুলোকে ঠিকঠাক করতে হবে। আমাদেরও ছিল, মানে ক্রিকেট হলে মনে হচ্ছে যেন মানে তেন্ডুলকারের পরে তো আমাকেই নামতে হবে, আর আমি যদি না দেখি তেন্ডুলকার খেলবে কিভাবে। আজকে আস্তে আস্তে না একটু একটু করে চেঞ্জ করতে হয়েছে, কারণ ওইখানে যে থাকে সে তো মানে পারফর্ম করছে, আর্ন করবে, আমি দেখছি কিভাবে করে আর্ন করে। তারপর আমার মনে হলো আমাকে একটু ঘুরে উল্টো দিকে দেখতে হবে। তো আস্তে আস্তে ওইটাও চৌকো এটাও চৌকো, কিন্তু এইটা আপনি আপনার লাইফের ছবি আঁকবেন, দ্যাটস দ্য ডিফারেন্স। এই যে হোয়াইট বোর্ডটা আছে না, কেন হোয়াইট বোর্ডটা আছে বলুন তো? আপনার কাছে সমস্ত ড্রিম আছে, আপনার কাছে ওই ড্রিম গুলো দিয়ে ওইটা হচ্ছে আপনার তুলি, আপনি আপনার জীবনের সমস্ত আঁকিবুকি ওইখানে আঁকবেন। সো দ্যাটস ভেরি ভাইটাল। সো আর সমস্ত কিছু আমি বলছি আলটিমেটলি সমস্ত কিছু আপনি সব পেয়ে যাবেন। বি দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউর আপলাইন। আপলাইনকে প্রথমে বেস্ট ফো লাগবে, শত্রু। মানে ফোনটা এলেই না মন আমার কেমন কেমন করে, কারণ যে কাজগুলো করিনি আপনি ওগুলোই জিজ্ঞেস করে, আর জানে কিভাবে ওইটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমার তো এটা হয়েছিল, তারপরে বুঝতে পারলাম আরে ফাঁকি দিলে সবাই জানে, আপলাইনও জানে ডাউনলাইনও জানে। তো সুতরাং এই এক ভদ্রলোক, আপলাইন কি বলেন তো? আপলাইন ইজ টুল। আমি জানি আমার কিছু কিছু অসুবিধে আছে, হি অর শি ইজ গোয়িং টু শেপ মি আপ। আমাকে কিন্তু আসল ওই কারিগর হচ্ছেন উনি, আসল আকৃতিটা আমার ওই ডাইমেনশন ভেতর থেকে বের করবেন উনি। কিন্তু আমি যদি সেই অ্যাক্সেসটা না দিই তাহলে কিভাবে করে হবে? আমি ডায়মন্ড হয়ে সেই চেপে নিচেই পড়ে থাকলাম, কোনো অসুবিধা নেই। শাশ্বতী একখানা কথা বললো না যে অনেকের মনে হতে পারে আরে এই যে লোকটা কথা বলছে আমার তো সবগুলো এরকম হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি দেখুন আপনাদের সামনে মূর্তিমান, হ্যাঁ, ফাউন্ডার্স ডায়মন্ড, এত কিছু ভুল করার পরেও হতেই পারে। এই বিজনেসে অলওয়েজ কোর্স কারেকশনের আপনি চান্স পাবেন। আপনার কাছে আপনি সারা জীবন ধরে তো ভুল করবেন না, ভুল আপনি শুধরে নেবেন। আমরা সেই জন্য আপলাইন যদি আমার সাথে থাকে, আপলাইনকে যদি আমি বেস্ট ফ্রেন্ড ধরে নেই তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। বিকজ একখানা কথা আছে, ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো অ্যান্ড ইউ কান্ট টিচ ইউরসেলফ হোয়াট ইউ ডোন্ট নো। যেটা আপনি জানেন না সেটা তো আপনি নিজেকে নিজে শেখাতে পারবেন না। তার জন্য কাকে চাই? এমন একজন লোককে চাই যে ওই জিনিসগুলো জানেন, যে ওই জিনিসগুলো প্র্যাকটিস করেছেন। কারণ ওই ওনার প্র্যাকটিসটাই বলে না যে মানে
বেসটা নিজের লাইফের ওপরে না করলে বেটার হয়, তাই না? নিজের লাইফের ওপরে না করলে বেটার হবে। সেই জন্য বি দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউর আপলাইন। তারপর আমি যে জিনিসটা বলবো, এবার আপলাইন কিছু কিছু জিনিস বলে। প্রথমে কি বলে? এসটিপিটা শিখে নাও। আমিও বলবো সোদা প্ল্যানটা শিখে নিন অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট কিভাবে করে শেয়ার করতে হয় শিখে নিন। আপলাইন দেখাবে না আমার হয়ে? হ্যাঁ দেখাবে, কিন্তু নিজের মশা নিজে মারা ভালো না? মশা এসে বসলো, ও আপলাইন, আপলাইন দেখুন তার নিজের মশা মারছে। এত লোকের মশা যদি আপলাইনকে মারতে হয়, তাহলে আপলাইন তো বেগুন স্প্রে হয়ে যাবে, আর আপলাইন থাকবে মসকিটো রিপ্লেন্ট or something like that, whatever we are doing, আপনি যা খুশি দিতে পারেন। সো সেই জন্য আমি বলবো, আমি এইখানটায় কবি কেঁদেছিল, মানে কীর্তি দাশগুপ্ত কেঁদেছিল। কেন? আমি তো ডিসাইড করেছিলাম এত বড় জিনিসটাকে তো আমি বলতে পারবো না, এত মুখস্থ করার ক্ষমতা আমার নেই। কিন্তু তারপরে যেটা মনে হতো যে দারুণ একখানা প্ল্যান দেখাতে হবে, দারুণ ফাটিয়ে দিতে হবে। এবার এই ফাটানোর চক্করে প্ল্যান আর শোনানো হয় না। প্ল্যান প্রত্যেকবারই আপলাইনের প্ল্যান ভালো লাগে। আমার মনে হয় আমি যদি প্ল্যান দেখাই তাহলে তো অর্ধেক ভুলে যাব, কিরকম পাঁচু পাঁচু লাগবে, আর কিচ্ছু আসে যায় না। শুরু করাটা দরকার। আপনার প্রথম প্ল্যান হয়তো 10 মিনিটে শেষ হয়ে যেতে পারে, নয়তো প্রথম প্ল্যান এমন হতেই পারে যে আপনি নিজের সাথেই নিজে কথা বলছেন, উল্টো দিকে লোকটা ভাবছে কে কাকে প্ল্যান দেখাচ্ছে, এ তো আমাকে প্ল্যান দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে নিজেকে নিজে। হ্যাঁ আমার হয়েছিল, আমি যে কথা বলছি প্রথমবার বোর্ডে তুলে দিয়েছে না, আমি বোর্ডের দিক থেকে বোর্ডকে তাকিয়ে প্ল্যান দেখিয়েছি। আমার উল্টো দিকে অডিয়েন্স তো দেখতেই পায়নি যে হ্যান্ডসাম ছেলেটা কিরকম দেখতে, মুখ দেখতেই পাইনি আমার। কিন্তু সবসময় কি এখনো কি তাই করি? না, এখনো তাই করি না। কেন বলুন তো? ওই বলে না প্রথমটা কঠিন, ফার্স্ট ইজ অলওয়েজ টাফ, সেকেন্ড ইজ ইজি। কিন্তু আমার সেকেন্ডও ইজি না। আপনার 2 বারে জয়েন করবে না, 3 বারে জয়েন করবে না, 5 বারে জয়েন করবে না, 10 বারে জয়েন করবে, 15 বারে জয়েন করবে, 20th প্ল্যান জয়েন করবে। কিন্তু আপনি 20th-টাকে 1 নম্বরে কখনো আনতে পারবেন না। তো যেহেতু আমি 20th-টাকে 1 নম্বরে আনতে পারবো না, 1-এর থেকে 20th-এ যাওয়া উচিত, সেই জন্য ভীষণ জরুরি কি করবো বলুন তো? 20 বছরে একটা একটা করে প্ল্যান দেখাবো, তাহলে কিন্তু কিছুই হবে না। প্রত্যেক বছর নতুন করে প্ল্যান শিখছি। 20খানা প্ল্যান কত তাড়াতাড়ি দেখাচ্ছে সেটা হচ্ছে আসল। ইট উইল ক্রিয়েট মোমেন্টাম ম্যান। আমি এখানে গাড়ি চালিয়েছি, আমি ফর এক্সাম্পল আমি ম্যাক্সিমাম যে গিয়ার হয় সেখানে দিয়েছি, হাইয়েস্ট থ্রটল করেছি, গাড়িটা ফুল স্পিডে চলছে। এবার আমি ব্রেক মেরেছি, গাড়ি আস্তে 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 থেমে যাবে। আবার যদি ওইখান থেকে মোমেন্টাম নেই, আমি ভাবি যে সাথে সাথে চলতে থাকবে, সাথে সাথে চলবে না, ওই স্পিড আসবে না। 120 থেকে 0 হয়ে গেছে, আবার 0 থেকে 120 হতে এখানে সময় লাগবে। তো বারবার করে আমি কতবার লাইফে স্টার্ট রিস্টার্ট স্টার্ট রিস্টার্ট, এ কি সুইচ নাকি? তো সেই জন্যে ওই মোমেন্টামটাকে কে কতদিন ধরে রাখতে পারছে সেটা হচ্ছে আসল। ভীষণ 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 জরুরি। বৃষ্টি পড়লে কি এরকম করতে 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 ল্যাদে যাবো? মানে অনেকে ল্যাদ বুঝতে না পারে, আপনাদের কলেজে মানে ঢিলে ভাবে না, ফাস্ট যাবো। কোনটা ফাস্ট যাবো? কেন? তাড়াতাড়ি শেষ করি। মানে এইখানে ব্যাপারটা কি বলুন তো, আপনাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেছে, হ্যাঁ, এবার 50 ইয়ার্সের প্ল্যান তো বলেনি, বলেছে যে সিলভার যেতে হয় চুল সিলভার হওয়ার আগে। অনেকে বলতেই পারেন আমি চুল সিলভার হওয়ার পরেই জয়েন করেছি, তাহলে থাকতে থাকতে হতে হবে। হ্যাঁ, আর পস্টিউমাস যেন না হয়, ঠিক আছে, পস্টিউমাস যেন না হয়, এমনটা হয়ে গেল আমি নেই। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে যা করতে হবে ফাস্ট করতে হবে। কারণ একটাই কথা আমি বলবো, সেটা হচ্ছে আমি যদি তাড়াতাড়ি করি আমার ক্ষেত্রে এনজয় করার চান্সটা, সময়টা অনেকটা বেড়ে যাবে। আর আমি যদি ওটাকে লেনদেন করি তাহলে কি হবে, আমার এনজয় করার সময়টা অনেকটাই কমে যাবে। অ্যান্ড এই জায়গাটা এসে আমি বলবো যে প্ল্যান শো শেখার জন্য আইডিয়াল জায়গা হচ্ছে ব্রিট ওপেন্স। অনেকের এলাকায় ব্রিট ওপেন আছে, অনেকের এলাকায় ব্রিট ওপেন নাও থাকতে পারে। তাহলে আপনার এলওএস এর ডিফারেন্ট স্পিকারের মিটিংয়ে আপনি যান,
কেন? কারো এই পোর্শনটা ভালো লাগবে, কারো ওই পোর্শনটা ভালো লাগবে, কারো ওই পোর্শনটা ভালো লাগবে। তাহলে কি হবে? আমরা তাড়াতাড়ি প্ল্যান শো শিখে ফেলতে পারবো না, তাড়াতাড়ি প্ল্যান শো শিখে ফেলতে পারবো। কারণ অনেক সময় হতেই পারে যে মানে একজনের প্ল্যান শো আমার পুরোটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু কিছু লোকের আছে কিছু কিছু জিনিস এর এইটা ভালো, ওর ওইটা ভালো। আমরা সবসময় মানে শিখতে না কোনো আপত্তি নেই। এরপরে আস্তে আস্তে যখন আপনাদের টিম হবে, আপনার টিমে আপনি অনেক সময় হবে যে ডাউন লাইনের থেকে শিখবেন। আমি পার্থর থেকে কত পার্থর প্ল্যান হলে আমি প্ল্যান শোতে চলে যাই, এই নয় যে পার্থ কেমন প্ল্যান দেখাচ্ছে, শিখতে। যদি পার্থ নতুন কিছু অ্যাড করে থাকে আর শেখাতে না কোনো অসুবিধে নেই, আপনি যে কোনো লোকের থেকে শিখতে পারেন। যে সে আপনার থেকে পড়াশোনায় বা কি বলবো ডিগ্রিজ অ্যান্ড আদার থিংসে আপনার থেকে নিচুতে হতে পারে, কিছু আসে যায় না, কিছু আসে যায় না। শিখুন, আমরা শিখেছি, কোনো অসুবিধে নেই। কারণ ওই প্ল্যানটা যে দেখাবো সেই প্ল্যানটা তো প্ল্যানের মধ্যে হতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে বললাম না, প্রথমে ভয় হবে, তারপরে আস্তে আস্তে ভয় কেটে যাবে। আর এই যখন প্ল্যান দেখাবো তখন আসল জিনিসটা শুরু হবে। কেন বলুন তো? তখন হ্যাঁও শুনবো, নাও শুনবো। আমি অবভিয়াসলি 80-20 রুলে বিশ্বাসী, বাট 80-20 রুল মাথায় নিয়ে আমি কাজ করি না। 80-20 রুল মাথায় থাকলে সারাক্ষণ আমার মাথায় থাকবে যে 80% লোক তো আমাকে না বলবে। রাদার আমি সবসময় মাথায় নিয়ে ঢুকি 100%, কারণ ওইটা আপনাকে আলাদা স্ট্রেংথ দেবে। আপনি অনেক কিছুই শিখবেন, অনেক কিছুই শিখবেন, এবং আলটিমেটলি কিন্তু আপনার ক্ষেত্রে হবেও সেটা, কারণ সবার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। বাট অনলি থিং ইজ দ্যাট ওই 80-20 মাথায় নিয়ে আমি কাজ করি না। ইউ গো অ্যান্ড শো দ্য প্ল্যান। এবার ওইখানে কি হয়, রাস্তায় যখন আপনারা রাস্তায় বেরোন, রাস্তা একদম ভালো থাকে, স্মুথ থাকে সমস্ত রাস্তা, না মাঝে মাঝে গর্তও থাকে। এবার গর্ত দেখে গর্তের মধ্যে গিয়ে ঝাপাস করে পা দেন না? দেন না, দেন না। কিন্তু তার সত্ত্বেও অনেক সময় এমনও হয় যে গর্ত বাঁচানোও যায় না। আপনি কি কাটতে বসেন? আপনি কি ধরে নেন যে গর্ত আছে, এরকম থাকবে, দুই একটা থাকবে, কিন্তু আলটিমেটলি আমার আসল কাজ হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছানো এবং আমাকে চালিয়ে নিয়ে যাও আমার ভেহিকেলটা। এক্স্যাক্টলি এই বিজনেসে সেই জিনিসটাই ঘটবে। আপনি যখন রাস্তায় চলতে থাকবেন, এই বিজনেসের জার্নিতে চলবেন টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন, মেবি ডায়মন্ডস, মেবি ক্রাউন অ্যাম্বাসেডর, তখন কিন্তু আপনার রাস্তায় কিছু পজিটিভিটি পাবেন, ইকুয়ালি আপনি নেগেটিভিটিও পাবেন। কিন্তু সারাক্ষণ নেগেটিভিটি থেকে তাকিয়ে থাকবেন না, ওটা রাস্তায় আসবে। এই জায়গাটায় এসে আপনাকে একটু আরো বেশি স্ট্রং হয়ে উঠতে হবে, কারণ লড়াইটা না অন্যের সাথে নয়। ওই হাঁচের যখন হাঁচ ছিল, এখন তো বোধা হয়ে গেছে, হাঁচ ছিল, হাঁচের একখানা অ্যাড আসতো, গেমিং এর অ্যাড, ইটস ইউ ভার্সেস ইউ, নিজের সাথে নিজের লড়াই। আমি প্ল্যান দেখাচ্ছি অন্য কাউকে, কিন্তু লড়াইটা তো আমার নিজের সাথে, লড়াইটা নিজের সাথে। ওইখানে আমার ভেতরে থেকে দুটোই জিনিস আসবে। পজিটিভ হলে এক্সাইটেড লাইক এনিথিং, বস ফাটিয়ে দাও। আর যদি পাঁচখানা না শুনি, হঠাৎ করে মনে হয় ইয়ে क्या हुआ, গান তো আমি জানি না, ওটা ভীষণ 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 জরুরি। সেই জন্য এইখানটা এসে আমি বলবো সিডি শুনুন। হ্যাঁ, সাকসেসফুল লোকেদের সিডি শুনবো, তাদের লড়াইটাও জানবো, প্লাস তারা কিভাবে করে ভিক্টরি পেয়েছে সেটাও জানবো। ফাংশনে আসবো কেন? আজকে ফাংশনে এসে ভালো লাগছে না? লাগছে না? হ্যাঁ, কেন ভালো লাগবে বলেন তো? এই কারণে ইন্সপিরেশনও পাবেন, 10খানা জয়েনিং এর ইন্সপিরেশন পাবেন। তখন কি হবে? আবার করবো, তবেই হবে, শিখে যাবে সমস্ত কিছু। সবগুলোকে না পজিটিভিটিতে নিতে হবে। ফাংশনে আসবো, ক্যাসেট শুনবো, বই পড়বো, ড্রেস কোড। হ্যাঁ, আমি বলছি না প্রচুর দামি জামা কাপড় পরতে হবে, বাট অনলি থিং ইজ দ্যাট ব্রিট রেকমেন্ডেড যে ড্রেস কোড গুলো আছে সেগুলো আমরা মেনটেন করবো আপলাইনের সাথে, সেটা জেনে নেবেন। নোটপ্যাড, অনেকে নোটপ্যাডের সাইজ এমন দেখে ড্রিমের সাইজের কথা মনে পড়ে যায়, পকেটের এইখান থেকে নোটপ্যাড বেরোয়, এত ছোট। আমি জানি আজকেও এই ঘরে আছে। এবার অনেকে তার পাশে কাউকে দেখছেন, সরি, তার দিকে তাকিয়ে বলবেন না। অনলি থিং ইজ দ্যাট আমি বলবো যে একটু যেন বড় হয়। আমার এক্সপেকটেশন কি? আমার এক্সপেকটেশন এই যে আজকে এই মিটিংটা এইটুকু পাবো এবং সারা জীবন ধরে মিটিং ওইটুকুই পাবো। আমি জানি ক্যারি করতে সুবিধা হয়, বাট অনলি থিং ইজ দ্যাট ডায়েরি হাতে যদি থাকে আরো ভালো লাগে দেখতে, খারাপ লাগে না, ভালোই লাগে দেখতে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, হ্যাঁ প্ল্যান দেখালাম সমস্ত কিছু রেডি, এক্সাইটেড, জয়েন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম নেই।
আয়নার সামনে যায়, গিয়ে এরকম করে তাকায়, ফাটাস করে গালে একটা চাটি মারে, যে অপরচুনিটি চলে গেল, মানে একটু জোরে হয়ে গেল। তো মাঝে মধ্যে আমাদের ওইটা মনে হয় হবে, এই জিনিসটা করবে না, মনে হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন, কিছু টুলস, বইও প্যাক, যে আমি একজনকে প্ল্যান দেখাতে গেছি, আপনার সাথে তাকে কনসাল্ট করে নিয়ে কি আমি কি ধরনের জিনিস দিতে পারি, কারণ বইও প্যাক দেওয়াটা মানে আপনি এখানে অজুহাতও পেয়ে যাবেন যে সেটা নিয়ে আসার, তার সাথে মিট করার। কিছু কোশ্চেন্স, কি কোশ্চেন্স থাকে, প্রথম আমাদের ভয় থাকে যে কিরিটে এত কোশ্চেন থাকবে, ব্রিড টুলস দেখবেন সমস্ত কোশ্চেন ক্লিয়ার করে দেবে, ব্রিড কিট সেই ব্যাপারটা আপলাইনের থেকে জেনে নেবেন। ওই ব্রিড কিটের মধ্যে দেখবেন LOF আছে, যত রকমের কোশ্চেন হতে পারে সব দেওয়া আছে। কিন্তু কোশ্চেন তো ইনভিটেশনের সময় থেকেই শুরু হয়ে যায়। শাশ্বতী বললো ইনভিটেশন, হ্যাঁ এক্স্যাক্টলি, ইনভিটেশনের সময় কিছু কিছু অসুবিধা হয়। আমি কালকে একজন চাইনিজ এত ভালো হিন্দি বলতে পারে আমি প্রথম একজনকে মিট করলাম, মানে আমি কমই মিট করেছি, বাট উড়িষ্যায় গিয়েছিলাম, ভদ্রলোক তো বললো, উনি বলেন ইনভাইট করবো, আমি বললাম কি ইনভাইট করবো, বলে আমি বন্ধুকে বলেছি তো, বন্ধু বলে কি, আরে কোন কোম্পানি, আমি তারপর আপনি বলেছেন আপনি বলতেন, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি বললাম ভীষণ সহজ, শুনুন, ওকে ফোন লাগান, এবার আমি ওনার কথা শুনবো, কিন্তু আমি লাউড স্পিকারে দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনিও শুনতে পারেন। সেই ভদ্রলোক প্রথমেই আমাকে জিজ্ঞেস করলো, ইজ ইট অ্যামওয়ে? আমি বললাম ও আপনি অ্যামওয়ে ডিস্ট্রিবিউটর? আমি তো অ্যামওয়ে ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলতে চাইছি না এই মুহূর্তে, আমি তাদেরকে আমি ইনভাইট করছি না, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ও না ঘাবড়ে গেছে, আগে এই পাশের লোকটা ঘাবড়েছে, তো এবার ও পাশের লোকটা ঘাবড়ে গেছে। এবার ও বলছে না 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 না, আমি অ্যামওয়ে ডিস্ট্রিবিউটর না। মানে আচ্ছা ওকে, তাহলে আপনি আসতে পারেন, ওয়েলকাম, 8 ঘন্টা লাগবে। তারপর বলছে কিন্তু কি কোম্পানি? আমরা কোম্পানি তো ডিসাইডেড হবে আপনি কি কি প্রোডাক্ট ইউজ করবেন, কি ধরনের প্রোডাক্ট ইউজ করবেন সেটার উপরে। আমার কাছে তো বাঞ্চ অফ প্রোডাক্ট রেঞ্জ আছে, সো আপনি আসুন দেখুন। বলে আচ্ছা তাই, দৌড়ে দৌড়ে চলে এলো। আমি ওকে মিথ্যে কথা বললাম না, বলল আরে কিরণদা এ তো মেকআপ পাউঙ্গা। আমি বললাম এটাই তো আগের দিন বলে গিয়েছিলাম। তা সত্ত্বেও কি হয়, আমাদের কি হয় জানে তো, নতুন নতুন প্রথম প্রথম হবে, আপলাইন সব শিখিয়ে দেবে, কিন্তু ওই মুহূর্তে না মনে পড়বে না। হয় না, দেখবেন যারা নতুন তাদের হয় যে সব বলে দিয়েছে, স্ক্রিপ্ট সব আছে, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না। সব জানি, কিন্তু ওই মুহূর্তে ব্ল্যাঙ্ক। তাই কি করবেন, বলবেন এই চাপ পড়ে গেল। মনে হলে কোনো ব্যাপারই না, উল্টো দিকে তো দেখতেই পাচ্ছেন, আমি কতবার করেছি, পড়ে গেল, কি পড়ে গেল, দাঁড়া কত পরে কথা বলছি, আবার আবার মাথা ঠিকঠাক করে, কেউ পড়েনি, কেউ পড়েনি, আমি পড়ে গেছি, কিন্তু কেন আমার ব্রেনে থেকে ওটা পড়ে গেছে, ওটা কোথায় খুঁজছি তখন হবে। বাট আবার আপনি দাঁড়িয়ে যাবেন, আমি বলছি আবার আপনি দাঁড়িয়ে যাবেন, যদি আপনি ভেতরে ওই স্বপ্নটাকে, আমি কেন বিজনেসটাকে বিল্ড করছি, সেটাকে যদি সামনে নিয়ে আসেন, দাঁড়িয়ে যাবেন। নেক্সট আর কয়েকটা জিনিস ধরে আমি শেষ করে দেব, শুনুন। এবার আস্তে আস্তে টিম হবে, ডাউন লাইনের প্রোডাক্ট ক্রেডিট কার্ডে তোলা আর পটল তোলা একই ব্যাপার, এটা স্বয়ং অসিতাভ দত্ত বলিয়াছেন, ঠিক আছে। ইহা ভালো করিয়া মাথায় রাখিবেন এবং এক্সপেক্ট করিবেন না আপনার আপলাইনও আপনার জন্য উহা করিবে। আমার মনে হয় আমি তো আমার ডাউন লাইনের জন্য করবো না, কিন্তু আমার আপলাইন আমার জন্য কেন করবে না, আমার পেনটা মিস হয়ে যাচ্ছে কেন, আরেকটু কাজ করবো করবো, ক্যাশ এন্ড ক্যারি বিজনেস, প্রেসারে থাকবো না। কেউ একজন ওকে দিয়ে দিয়েছি, বাকিটা দিয়ে দিয়েছি, এবার বাকিটা দিয়ে দিয়েছি, আর আপনাকে বলছি আমার টাকা আটকে গেছে। আপনার বলেছিল বাকি দিয়ে দিতে, ইনস্টলমেন্ট 500 টাকার প্রোডাক্ট, তার আবার ইনস্টলমেন্ট, মরণ, আমি বিক্রি করবো না এরকম। হ্যাঁ, so this is the best place to learn ethics and values.
এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, দিস ইজ দ্য বেস্ট প্লেস। ইউ আর প্রিটি সেফ। ছেলে হন, মহিলা হন, বাচ্চা, ইয়াং, কিচ্ছু আসে যায় না। এখানে আমরা সেটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন কি সুন্দর, হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ড, কোথায় পাবেন বলুন তো? সো এইখানে এসে দিস ইজ দ্য বেস্ট প্লেস। অসম, অসম ম্যান। আর তিনটে পয়েন্ট আমি টাচ করব। অ্যাজুমিং ইটস পসিবল, ভাবুন যে এটা সম্ভব। কারণ ওই যে ভাবছি এটা সম্ভব, সাথে সাথেই না আমার মধ্যে নতুন একটা আশা যাচ্ছে, আমার ভেতরে আবার সেই ইন্সপিরেশনটা ফিরে আসে, আবার মনে হচ্ছে তাহলে আবার আমি ফাইট করতে পারবো, আবার আমি কাজ করতে পারবো। ইট উইল গিভ ইউ এগেইন আপনাকে আবার আর নতুন করে ইন্সপায়ার করবে। আপনি পৃথিবীটাকে আবার নতুন করে দেখতে পাবেন, বা আবার আপনি দেখতে পাবেন যে আমার স্বপ্নগুলো আস্তে 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 ধীরে ধীরে যেগুলো সরে যাচ্ছিল সেগুলো আস্তে 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 করে অ্যালাইভ হয়ে যাচ্ছে। অলওয়েজ থিঙ্ক ইটস পসিবল, ইটস পসিবল, এটা সম্ভব। হয়তো হতে পারে আপনি এখন আপনার লাইফের ওয়ার্স্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইট হার্ডলি ম্যাটার্স ম্যান। সারা জীবন ওয়ার্স্ট সিচুয়েশন থাকবে না। আর যদি আমার মনে হয় কিরেটি আমার এই ওয়ার্স্ট সিচুয়েশন কাটবে না, তাহলে এই বিজনেসটাই সেটার অ্যান্সার, এটাই সেটার অ্যান্সার, এটাই সেটার অ্যান্সার। সো অলওয়েজ অ্যাজুম ইটস পসিবল, কারণ ওটাই আমার কাছে এই মুহূর্তে হাতিয়ার আছে যেইটা দিয়ে আমি এগিয়ে যাব। ডিফিউজ দ্য ফিয়ার অফ ফেলিওর, ডিফিউজ দ্য ফিয়ার অফ ফেলিওর। কারণ ওটা একটা বম্বের মতো, যেমন বম ডিফিউজ করতে হয় ভেতরে, এই যে আমাদের আস্তে আস্তে ভয় হয় না আমি পারবো কিনা, আমার হবে কিনা, এই ভয়টাকেও কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ডিফিউজ করতে হবে। কারণ আমি যদি ওটাকে ডিফিউজ করতে না পারি, একদিন কিন্তু আমার ভয় আমাকে নিয়ে ডুববে। একটা কথা আছে, লিভ উইথ ফেথ অর বাই ডিফল্ট ইউ আর গোয়িং টু লিভ উইথ ফিয়ার। তাহলে আমি কোনোদিনও ওই ফেথ নিয়ে যদি আজকে বাঁচতে না পারি, আজকে যদি আমি নিজেকে নিজে বলতে না পারি ইয়েস আই এম গোয়িং ডায়মন্ড। আপনি হয়তো প্রথম দিন বলছেন কিরেটি কি বলছো আই এম গোয়িং ডায়মন্ড, আমার তো 300 বিবি করতে জান বেরিয়ে যায়, আমার লোয়েস্ট প্যান্টের দরকার পড়ে না। ম্যান আই ক্যান টেল ইউ ওয়ান থিং, আপনি একটা সময় আমাদেরও মনে হয়েছিল যে আর কিচ্ছু নেই, সব দরজা বন্ধ হয়ে গেছে, আর পারবো না, আপলাইন ছিল। ভিউইং সাকসেস পজিটিভলি, সাকসেসকে পজিটিভলি দেখা শুরু করুন। আপনার কাছে সাকসেস আসেনি, কিন্তু এলে কি হবে? আপনি প্ল্যাটিনাম গেলে টিম মিটে কি বলবেন? এখন থেকে তৈরি রাখুন, ভীষণ জরুরি। ওটা আপনাকে আলাদা করে এএলএস যাবেন প্রথমবার, আপনি জানছেন যে ইটস টাফ, বাট আপনি এই জিনিসটা ভাবুন যে আমি যখন প্রথমবার এএলএস এ যাব তখন আমি কি কি শপিং করব। হয় না? কারা কারা চাকরি করেন একটু হাত তুলবেন, আমি তো করি না। ওকে, বোনাস পান, হ্যাঁ, এবার বোনাস আসার আগেই দেখবেন বাড়িতে শুরু হয়ে যায় শপিং। ছেলে কতটা কাটা জিন্স পরবে সেটার দাম কত, যদি মেয়ে থাকে সেরকম কত, ওয়াইফ তো করবে। বোনাস মানে বউ নাশ, মানে বউ নাশ করবে, ওইটা থেকে বোনাস এসছে আর কি। আর যদি ওইটাতে কমপ্লিট না হয় আপনাকে নাশ করবে, দুটোর একটা হবেই হবে। এবার যারা এই জিনিসগুলো বিক্রি করবে না তারাও এক্সাইটেড, সমস্ত শপিং মল, শপিং কমপ্লেক্স গুলো, হ্যাঁ, সবাই এক্সাইটেড। কেন না লোকে বোনাস পাবে এবং কিনবে। হয়নি একটাও কিছু, কিন্তু এভরিবডি ইজ এক্সাইটেড। দ্যাট ইজ কল্ড ভিউইং সাকসেস পজিটিভলি। হয়নি, হবে, ওইটা যেমন সত্যি এইটাও সত্যি, বাট আজকে থেকে আপনাকে সেই জিনিসটাকে দেখতে হবে। ইটস প্রিটি সিম্পল, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট। ভীষণ সহজ, শুধু একটু প্র্যাকটিসের দরকার। আমি দুটো গল্প বলে শেষ করে দেবো। গাইড ইউর ইন্টেনশনস। সবসময় আমাদের ইন্টেনশন গুলো আস্তে আস্তে না অনেক সময় বিক্ষিপ্ত হতে থাকে, ওটাকে না একদিকে চার্ট করা ভীষণ দরকার। কিন্তু এত কিছু বললে, এত কিছু করতে বললে প্রত্যেকটা ক্ষেত্রে তো হার্ট করবে আমাকে, সিচুয়েশন ঠিক থাকবে না। আমি একজন অলিম্পিয়ানের কথা বলবো, শন ফুজিমোটো। 1976 অলিম্পিকে জিমন্যাস্টিক্সে, জাপানের জিমন্যাস্টিক্সে ফাইনাল রাউন্ডে উঠেছে, কিন্তু ওই সময় ওর পা ভেঙে গেছে। এবার জিমন্যাস্টে যদি ফাইনাল রাউন্ডে পা ভাঙা অবস্থায় কিভাবে করে পারফর্ম করবে? সবাই ভেবেছে যে পারফর্ম করতে পারবে না, বাট ওই অবস্থায়, কেন শন ফুজিমোটোর নামটা এসে, ওই অবস্থায় পারফর্ম করে ভাঙা পা নিয়ে ও গোল্ড মেডেল জিতে।
গোল্ড মেডেল জেতে। এবং ওকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল ও বলেছিল, ইট ওয়াজ হার্টিং মি লাইক এ নাইফ, মনে হচ্ছে যেন একটা না ছুরি ঢুকে গেছে, ভেতরে ছুরি ঢুকে যাচ্ছে যখন আমি পারফর্ম করছি। বাট নাও আই গট দ্য গোল্ড মেডেল। এবার আমি গোল্ড মেডেল পেয়ে গেছি, দেয়ার ইজ নো পেইন। এবার আমি গোল্ড মেডেল পেয়ে গেছি, এবার কোনো ব্যথা করছে না। আপনারও যখন আপনি কাজ করবেন তখন কিছু না কিছু আপনার আঘাত লাগবে, মনে হবে ভেতরে বেশি লাগবে, কিন্তু একটা জিনিস আপনাকে বলতে পারি, যখন আপনি সাকসেসফুল হয়ে এই স্টেজে আসবেন না, কোনো ব্যথা আর থাকবে না, তখন একটাই জিনিস থাকবে, সেটা হচ্ছে সাকসেস। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা অনেকেই ফ্রিডম ইজ নট ফ্রি বইটা শিব খেরার লেখা, অনেকে হয়তো পড়ে থাকতে পারেন। ওইখানে আজকে জানুয়ারি মাস, এই গল্পটা আমি বলতে পারি, এটা সত্যি ঘটনা একজন হিরোর। 2004 2nd জানুয়ারি জম্মু স্টেশনে মোটামুটি রাতের বেলায় এরকম একটি পুরো গ্রুপ দাঁড়িয়ে আছে আর্মির, ওর মধ্যে একটি ইয়াং ছেলে ত্রিবেণী সিং যাচ্ছে ক্যাম্পে জয়েন করতে, সাথে গ্রুপও আছে, মার্চ মাসে ছুটি নেবে কারণ মার্চ মাসে বিয়ে, ওর বাবাও রিটায়ার্ড কর্নেল। হঠাৎ দেখছে ট্রেনটা, যখন ট্রেনের থেকে লোক নামা শুরু করেছে, দেখছে যে ব্রিজের মধ্যে দুজন মিলিটেন্ট পজিশন নিয়ে গুলি করা শুরু করেছে। এই ত্রিবেণী সিং তখন আর অন্য কারো কমান্ডের জন্য ওয়েট করেনি, সোজা ও রাইফেল নিয়ে ব্রিজের উপরে উঠে গেছে। যখন ব্রিজের উপরে উঠে গেছে তখন ফায়ার করতে শুরু করেছে, তখন ওই পাশ থেকে মিলিটেন্টরা ফায়ার করতে শুরু করেছে, দুজন ছিল, এবং একটা ওর গুলি গায়ে লেগেছে, কিন্তু ওই অবস্থায় ও একজন মিলিটেন্টকে মেরে ফেলে ও ব্রিজের উপরে উঠে যায়। এবার যখন ব্রিজের উপরে উঠে যায়, সেকেন্ড মিলিটেন্ট বুঝতে পেরেছে যে এ তো আমাকে মেরে ফেলবে, ওকে হ্যান্ড গ্রেনেড ছোড়ে, এবং ওই যখন গায়ে লাগে ওই অবস্থায় ও সেকেন্ড মিলিটেন্টকে মেরে ফেলে। এবং তখন ওর কমান্ডার জেনারেল যে ছিল, ও দৌড়তে দৌড়তে আসে, এসে একটা লাইন ও বলতে পেরেছিল, স্যার মিশন ইজ অ্যাকমপ্লিশড, বলে মারা যায়, কখনো ভাবেনি আমাকে কি বলা উচিত, আমার কি আগে যাওয়া উচিত, আমার কি করা উচিত, এতগুলো লোক আছে আমি একা কেন। ওর একটাই জিনিস মনে হয়েছিল, এটা আমার দেশ, আমাকে বাঁচাতে হবে, দ্যাটস ওয়াই আই এম দ্য অনলি পারসন টু ফাইট ইট। সো এইখানেও আপনার ক্ষেত্রে অত কিছু বলতে হচ্ছে না, আপনাকে লাইফ দিতে হবে না, বাট আমি একটাই জিনিস আপনাদের থেকে এক্সপেক্ট করবো, দিস ইজ মাই ফ্যামিলি, দিস ইজ মাই লাইফ, অ্যান্ড আই হ্যাভ টু ফাইট দ্যাট ব্যাটল আউট। নাইস টকিং ইউ, লাভ ইউ, গুড নাইট।